ওকে। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের লেকচার 7 সাধারণ জ্ঞানের 7 নাম্বার লেকচারে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই আমরা খাতা এবং কলম নিয়ে বসে যাব এবং এমন মন মানসিকতা নিয়ে বসবো যেন ভাইয়া যা কেন না বলে সব আমরা লিখে নিতে পারি। ওকে। প্রথমে আমাদের একটু এনশিওর করে নিবা যে তোমরা একদম প্রপারলি দেখতে এবং শুনতে দুইটাই পাচ্ছ কিনা। আচ্ছা। চক্রবর্তী বলেছো, আদম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অহনা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সর্ব, কি অবস্থা আপনাদের সবাই? আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন সবাই? আপনারা সবাই কেমন আছেন একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো, যে ভালো আছেন। ওকে। অহনা বলেছে ভালো আছি। তামিম বলেছে আলহামদুলিল্লাহ। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলেই আপনাদের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আপনারা কেমন আছেন একটু বলবেন। চক্রবর্তী। ওকে। ওকে। তো আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বিগত বছরগুলোতে দেখি, আমি একদিন মনে হয় বেসিক যে জিকেটা আপনাদের সেখানে এই বিষয়গুলো একটু আলোচনা করেছিলাম। আজকেও আলোচনা করব, জাস্ট একটু মনোযোগ সহকারে সবটা খাতায় লিখবো। বিগত বছরগুলোতে যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই আজকের যে 7 নাম্বার লেকচার, মানে 1950 থেকে 1971 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা, এখানে প্রায় 2 থেকে 3টা প্রশ্ন প্রত্যেক বছরই আসে, 2 থেকে 3টা প্রশ্ন। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি যদি এর আগেও বলেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট যেখানে এখানে 4 থেকে 5টা, এমনও আছে 6-7টা প্রশ্ন এই মুক্তিযুদ্ধ থেকে চলে আসে। অনেকে জিজ্ঞেস করতে পারবেন, সাউন্ড শোনা যাচ্ছে? ওকে। অনেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া, এবছর কি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হবে? আমার প্রশ্ন, যে মুক্তিযুদ্ধ কি কোনো অপরাধ করেছে যে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হতে পারে না? ওকে। তো আমরা সবাই কি খাতা কলম নিয়ে রেডি কিনা একটু কাইন্ডলি জানালে আমরা একদম আমাদের লেকচারে চলে যাব এবং পুরো 2 ঘন্টা সময় আমরা মনোযোগ সহকারে পুরো লেকচারটা খাতায় লিখবো এবং আমার কথাগুলো শুনবো। সবাই রেডি কিনা? রেডি ভাইয়া কে বলেছো? ঐশ্বর্য বলেছো। ওকে। তামিম, সবাই রেডি। ওকে। ভালো নাই, কি হয়েছে তোমার? ওকে। রেডি। চলো। আমাদের একটা, প্রথমে আমরা একটা স্মৃতিসৌধ আঁকাই। যারা বেসিকে করেছো তাদের তো আরো ভালো হবে এই বিষয়টা, যে বিষয়টা আবার করে জানা হলো। এটা একটা স্মৃতিসৌধ। এটা ধরে নিলাম এটা আমাদের জাতীয় স্মৃতিসৌধ। কেমন স্মৃতিসৌধ? জাতীয় স্মৃতিসৌধ। এই জাতীয় স্মৃতিসৌধের আর একটা নাম আছে। নামটা হচ্ছে সম্মিলিত সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস। এই জাতীয় স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত? এই জাতীয় স্মৃতিসৌধটা অবস্থিত হচ্ছে সাভার, নবীনগর। সাভারের নবীনগরে অবস্থিত হচ্ছে এই জাতীয় স্মৃতিসৌধ। এই যে জাতীয় স্মৃতিসৌধ, এই জাতীয় স্মৃতিসৌধের ফলক আছে 7টা, মানে স্তম্ভ আছে 7টা। কয়টা স্তম্ভ আছে? ধরো না, আমরা একটু কালার দিয়ে একটু স্তম্ভগুলো দেখে নিই। ধরো এই একটা স্তম্ভ আছে, এই কালার দেখতে পাবো না। তো ধরে নাও এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ, এই একটা 3টা, এই একটা 4টা, 5টা, 6টা, 7টা। আমরা 7টা স্তম্ভ আঁকিয়েছি। কয়টা? 7টা আঁকানো হয়েছে। তো এই 7টা স্তম্ভ কোনটা দ্বারা কি বোঝায়? কোনটা দ্বারা কি বোঝায়? ধরো নাম্বার 1, এটা নাম্বার 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তো প্রথমটা দ্বারা কি বোঝায়? প্রথম যে স্তম্ভটা, এইটা দ্বারা বোঝায় 52-এর ভাষা আন্দোলন। কি বোঝায় ভাইয়া? 1900, খাতায় লিখে নাও, 52 সালের ভাষা আন্দোলন। এই তাৎপর্যটা বহন করে হচ্ছে প্রথম যে স্মৃতিসৌধটা রয়েছে, মানে স্তম্ভটা রয়েছে। এরপরে ভাইয়া আপনার ইউরোপ মহাদেশের ক্লাসটা অনেক ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে 2 নাম্বারটা আসো। 2 নাম্বারটা দ্বারা বোঝায় হচ্ছে 1954 সালের যুক্ত ফন্ট নির্বাচন, যেটা আমাদের আজকের লেকচারের মধ্যে সবগুলো আছে। যুক্ত ফন্ট নির্বাচন। এরপরে আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা হচ্ছে 56-এর সংবিধান, 1956।
সালে একটা পাকিস্তান সংবিধান তৈরি করে। এই সংবিধানটাকে বলা হয় ব্ল্যাক কনস্টিটিউশন বা কালো সংবিধান বলা হতো। এই 56 সালের যে সংবিধান এটাকে বলা হতো কালো সংবিধান বলা হতো। এরপরে দেখো ভাইয়া, 56 গেল। এরপরে হচ্ছে 62 এর শিক্ষা আন্দোলন। কত 62? 1962 সালের কি আন্দোলন? শিক্ষা আন্দোলন। 1962 সালের কি আন্দোলন এটা? শিক্ষা আন্দোলন। এরপরে যদি আমরা দেখি 5 নাম্বারটা দ্বারা বোঝায় 1966 সালের 6 দফা। এরপরে 6 নাম্বারটা দ্বারা বোঝায় 1969 সালের গণ অভ্যুত্থান। 1969 সালের, সবাই একটু লিখো, সবাই একটু লিখো। এবং 7 নাম্বার যেটা, এটা দ্বারা বোঝায় 1971 সালের মুক্তিযুদ্ধ। এই 7টা আগে লিখো, এই 7টা আগে লিখো। এই যে 7টা স্তম্ভ আঁকাইলাম, এই 7টা আগে সবাই একটু লিখো, এই 7টা আগে সবাই লিখো। আমরা জাতীয় স্মৃতিসৌধ, যেটা নবীনগর সাভারে অবস্থিত, যার অপর নাম সম্মিলিত প্রয়াস, এই 7টা সবাই লিখেছি। কে লিখেছো? ঐশ্বর্য বলেছে লিখেছি। সবাই লিখেছো কিনা? তো আমরা যদি প্রশ্ন দেখি, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করি, আমাদের তো কোশ্চেন সলভ ছাড়া কোনো উপায় নাই, তাই না? আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, আমরা সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কেমনে জানবো? জানবো হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সম্পর্কে জানবো, তাই না? আমরা যদি দেখি, আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে। 52, 54, 56, 66 এগুলো থেকে তেমন কোনো প্রশ্ন হয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। তো আমরা 1971 আগে শেষ করি, তারপরে আমরা 69-এর গণ অভ্যুত্থান, 66 6 দফা এগুলো পড়বো। 66 6 দফাও তেমন কখনো প্রশ্ন আসে না, আপনারা একবার রিডিং পড়লে পারবেন। বাট আমাদের এই 71টা একটু বিস্তারিত জানতে হবে। লেখা শেষ ভাই, ওকে। আমাদের বইয়ের বাহিরে গিয়ে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে, যেন আজকের ক্লাসের পরে আমাদের মনে হয় যে আমাদের বই আমাদের চেয়ে কম জানে। আমি যে বই পড়তেছি সেই বই আমাদের চেয়ে কম জানে, এরকম একটা ধ্যান ধারণা তৈরি করে দিব ইনশাল্লাহ। ওকে, সবাই মুছে ফেলো তাহলে। আমি আমি মুছে ফেলি, যেহেতু তোমাদের সবার লেখা শেষ। তাহলে এইটা রেখে কোনো লাভ নেই। আমরা 71 সাল দিয়ে শুরু করি, কারণ 71 সালের অনেক বড় একটা জায়গা আছে। 71 সালে অনেক কিছু শেখার আছে, তারপরে আমরা বাকি জায়গাগুলো টাচ করবো ইনশাল্লাহ। তো 71 সালের মুক্তিযুদ্ধ পড়ার আগে আমাদের 1970 সালের নির্বাচন দুইটা নিয়ে আমাদের একটু জানতে হবে। আমার কাছে মনে হয় যে এই যুদ্ধটা হওয়ার পেছনে অন্যতম, ভাই সর্বোচ্চ কয়টা কলেজে ভর্তি আবেদন করতে পারবো, আমার কোন অভিজ্ঞতা নেই। কয়টা কলেজ মানে আই ডোন্ট নো, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝি নাই। ওকে, দেখো, 1970 সালে যে দুইটা নির্বাচন হয়, এই দুইটা নির্বাচনই আসলে মূলত দায়ী ছিল এই 71-এর মুক্তিযুদ্ধের পেছনে, আমার যেটা মনে হয়। তো এই 1970 সালে দুইটা নির্বাচন হয়, একটা নির্বাচন হয় প্রাদেশিক পরিষদ নির্বাচন, আর একটা হয় জাতীয় পরিষদ নির্বাচন। কয়টা নির্বাচন হয়? দুইটা, একটা হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন, আর একটা কি ভাইয়া? আর একটা বললাম প্রাদেশিক পরিষদ নির্বাচন। একটা বললাম জাতীয় পরিষদ, আর একটা বললাম প্রাদেশিক পরিষদ। এই যে জাতীয় পরিষদ নির্বাচনটা, এই নির্বাচনটা হয় 1970 সালের 7 ডিসেম্বর। কত তারিখ? 7 ডিসেম্বর এই নির্বাচনটা হয়। আচ্ছা, আবার যদি বলি ভাইয়া, এই যে প্রাদেশিক পরিষদ নির্বাচনটা কবে হয়? 1970 সালের 17 ডিসেম্বর। মনে থাকবে। এই দুইটা নির্বাচনে প্রধান দুইটা দল, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে পাকিস্তান পিপুলস পার্টি, দুইটা দল অংশগ্রহণ করে। এখানে ধরো আওয়ামী লীগ অংশগ্রহণ করলো, আর একটা দল অংশগ্রহণ করেছে পিপিপি, তার বাংলা হচ্ছে পাকিস্তান পিপুলস পার্টি। আবার এই প্রাদেশিক পরিষদ নির্বাচনেও প্রধানত দুইটা দল অংশগ্রহণ করে, একটা হচ্ছে আওয়ামী লীগ, আর একটা অংশগ্রহণ করে হচ্ছে পিপিপি, মানে পাকিস্তান পিপুলস পার্টি। এই যে জাতীয় পরিষদ নির্বাচন,
এই নির্বাচনে নির্বাচিত আসন ছিল 300টা। কতটা ভাইয়া? 300টা। কতটা আসন ছিল? 300টা। মানে 300টা আসন ছিল নির্বাচিত। এই 300টার মধ্যে যদি কেউ 151টাও পায় তাও কিন্তু সে জিতে যাবে, তাই না ভাইয়া? কারণ দুইটা দল। তো এখানে আওয়ামী লীগ আসন পায় হচ্ছে 160টা। কয়টা ভাইয়া? 160টা। তাহলে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু নির্বাচিত আসনে জিতে গেল, তাই না? সর্ব বলেছো 160টা। হ্যাঁ। আর সংরক্ষিত আসন এটা ছিল কি বললাম? এটা বললাম নির্বাচিত আসন। কি বললাম ভাইয়া? এটা বললাম নির্বাচিত। আমরা যদি বলি ভাইয়া সংরক্ষিত আসন ছিল কতটা? সংরক্ষিত আসন ছিল হচ্ছে 13টা, যার মধ্যে আওয়ামী লীগ লাভ করে 7টা। এই হচ্ছে আসন সংখ্যা 167টা। তাহলে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটা আসন লাভ করে একটু কমেন্ট করবা। জাতীয় পরিষদ নির্বাচনে, জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো আসন লাভ করে বলবা? সবাই বলো, জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো আসন লাভ করে? 167টা। 160টা হচ্ছে নির্বাচিত আসন, আর বাকি যে 7টা, এই 7টা হচ্ছে সংরক্ষিত আসন। যারা ক্লাস করতেছো, যে চোখগুলো ক্লাসে আসো, প্রায় 44-45 জন, সবাই একটু কমেন্ট করবা। মনে থাকবে, কমেন্ট করলে মনে থাকবে। ওকে। এরপরে আসো প্রাদেশিক পরিষদ নির্বাচন, যে নির্বাচনটা অনুষ্ঠিত হয় 17 ডিসেম্বর 1970 সালে। এই নির্বাচনেও প্রধানত দুইটা দল অংশগ্রহণ করে, একটা আওয়ামী লীগ আর একটা পাকিস্তান পিপুলস পার্টি। এই যে এইখানে নির্বাচিত আসন, আমরা যদি এখানে দেখি ভাই, এখানে নির্বাচিত আসন কতটা ছিল? প্রশ্ন জাগে না মনে? নির্বাচিত আসন কতটা ছিল এখানে? এখানে নির্বাচিত আসন ছিল 300টা। কতটা ছিল? 300টা। দেখো ভাই, এই প্রাদেশিক পরিষদ নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করে হচ্ছে 288টা আসন। কয়টা? 288। এবং এখানে সংরক্ষিত আসন ছিল, সংরক্ষিত আসন ছিল হচ্ছে 10টা। এই 10টাই আওয়ামী লীগ আওয়ামী লীগ জিতে যায়। 10টাই আওয়ামী লীগ জেতে। তাহলে আওয়ামী লীগ এখানে সর্বমোট আসন লাভ করলো কতটা? 298টা আসন। কতটা? 298টা আসন। কয়টা? 298টা আসন। মিমি বলেছো, সর্ব বলেছো, থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা আগেই বলে দিয়েছো। দেখো ভাইয়া, এই দুইটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জিতে গেল। প্রাদেশিক পরিষদেও আওয়ামী লীগ জিতলো, এক জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ জিতলো। ধরে নাও তোমার এলাকায় সংসদ নির্বাচনে তুমি বিপুল ভোটে জয়লাভ করেছো, তোমাকেই বলছি, তুমি জয়লাভ করেছো। এখন তোমাকে ক্ষমতা দিতে টাল বাহানা করতেছে। তুমি জনগণের রায়ে গোপন ব্যালেটে তুমি জয়লাভ করেছো, বাট তোমাকে ক্ষমতা দিতে টাল বাহানা করতেছে। তুমি সেই সময় কি করবা বলো তো? তোমার সেই সময় আর কি মাথায় আসবে, কি করবা তুমি? বলতে পারো? এনিওয়ান? যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারো? সবাই লিখছো? আন্দোলন করবা? নির্বাচন, আচ্ছা, নির্বাচনে কারচুপি হয়েছিল। আচ্ছা, ওকে। এরপরে আসো 1971 সালে। আসো, কত সালে যাব আমরা? 1971। সুন্দর করে লিখবা, 1971 সাল। তো 1971 সালের প্রথম যে তারিখটা জানতে হবে, 1 মার্চ 1971। আমি যা যা লিখবো একদম অমৃত বাণীর মতো করে লিখে নিবা। এর আগেও যদি লিখে থাকো তারপরেও তোমরা আজকে আবারও লিখবা। তোমাদের রিভিশন হবে, তোমাদের জানা হবে, অনেক কিছু হবে। তো এই যে 1 মার্চ 1971, লেখো ঢাকার মতিঝিলের পূর্বানী হোটেলে। কোন হোটেল? ঢাকার মতিঝিলের পূর্বানী হোটেলে 3 মার্চের ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হচ্ছিল। মানে ওই যে আমরা 1970 সালে দুইটা নির্বাচনে জয়লাভ করলাম, এই জয়লাভ করার পরে, এই জয়লাভ করার পরে ঢাকার মতিঝিলের পূর্বানী হোটেলে
3 মার্চের ক্ষমতা হস্তান্তর মানে 1970 সালে যে দুইটা নির্বাচন ডিসেম্বর মাসে আমরা জয়লাভ করলাম, এই দুইটা নির্বাচনে আলোচনা হচ্ছিল 1 তারিখে, 1 তারিখে আলোচনা হচ্ছিল যে আমরা 3 মার্চে ক্ষমতা হস্তান্তর করা হবে, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তার মানে ক্ষমতা হস্তান্তরে কিন্তু একদম কাছে চলে গিয়েছিল। এরপরে দেখো, হঠাৎ খবর এলো ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবে না। কে ক্ষমতা হস্তান্তর করবে না? ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবে না। এ খবর শুনে, কোন খবর? এ খবর শুনে 2রা মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে অসহযোগ এবং হরতালের কি দেয়? ডাক দেয়। কে দিল? ডাক দেয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কে দিল? বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে তিনি একটা কথা বলেছিলেন, তিনি আমার কথা শুনলেন না, শুনলেন ভুট্টো সাহেবের কথা। সেই ভুট্টো সাহেবের কথা শুনেছিলেন এই ইয়াহিয়া খান। তো আমরা যদি আবারও একটু পড়ি, 1 মার্চ ঢাকার মতিঝিলের পূর্বানী হোটেলে 3 মার্চের ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ খবর এলো ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবে না। এ খবর শুনে 2রা মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে অসহযোগ এবং হরতালে ডাক দেওয়া হয়। তাইলে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হচ্ছিল কত তারিখে, এটা বলেন তো? ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হচ্ছিল কত তারিখে? ঐশ্বর্য, এই যে এই বাচ্চাগুলো অনেক বেশি অ্যাক্টিভ। মার্চ 3, নো, 3 তারিখে না ভাইয়া। কে যেন টুকটুকি, 3 তারিখে না, আলোচনা হচ্ছিল তো 1 তারিখে। আলোচনা হচ্ছিল 1 তারিখে, বাট ক্ষমতা হস্তান্তরের কথা ছিল 3 তারিখে। আলোচনা হচ্ছিল 1 তারিখে, বাট হস্তান্তরের কথা ছিল 3 তারিখে। মনে থাকবে সবার? সবার মনে থাকবে কিনা একটু কাইন্ডলি জানাবেন যে আমাদের সবার মনে থাকবে কিনা। এরপরে আসেন 2রা মার্চ 1971। কি করা হয়? প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। এরপরে তাহলে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হলো কবে? প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হলো কবে? উত্তোলন করেন তৎকালীন তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব। উত্তোলন করেন কে? উত্তোলন করেন আসম আব্দুর রব। এখন যদি আপনাদেরকে বলি ভাইয়া এবং আপুরা, ঢাকার বাইরে কোথায় ঢাকার বাইরে কোথায় এবং কবে পতাকা উত্তোলন করা হয়, বাংলাদেশের পতাকা? ঢাকার বাইরে, ঢাকার বাইরে বলতে দেশের বাইরেও বোঝাচ্ছি আমি। ঢাকার বাইরে কোথায় এবং কবে এই পতাকাটা উত্তোলন করা হয়? কেউ উত্তর করতে পারবেন? আমি জানি যে উত্তর করতে পারবেন। ইয়েস, মিমি বলেছেন 1971 সালের 18 এপ্রিল কলকাতায়। 1971 সালের, আমি পড়িয়েছিলাম এগুলো।
আমি আপনাদেরকে পড়িয়েছিলাম বেসিক ক্লাসে। জি ভাইয়া, পড়িয়েছিলেন। তার মানে আপনাদের কি একটু লাভ হয়েছে আমার ক্লাসগুলো করে? সাধারণ জ্ঞান কি কিছু শিখতে পেরেছেন নাকি পারেন নাই? ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ মিমি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি শুভকামনা, পড়তে থাকো, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 1 তারিখ গেল, 2 তারিখ গেল, আমরা যদি এভাবে সিকুয়েন্স মেনটেন করে তারিখ বাই তারিখ পড়ি ভাই, আপনাকে এই মুক্তিযুদ্ধ থেকে 4টা করুক, 5টা করুক, 6টা করুক, আমার বিশ্বাস আপনি এই 5টা, 6টা এবং 10টা যতগুলো প্রশ্ন হোক, আপনি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা রাখবেন আমার বিশ্বাস, যদি মনোযোগ সহকারে ক্লাসটা করেন এবং একবার বইটা পড়েন। ওকে, তাহলে 1 তারিখ, 2 তারিখ কারো কোনো সমস্যা আছে? 1 এবং 2 কারো সমস্যা থাকলে দ্রুত জানাতে হবে, আমরা সলভ করে দিব। যদি 1 এবং 2 যদি সমস্যা থাকে তাহলে দ্রুত জানাতে হবে, আমরা সমাধান করে দিব। এরপরে আসো 3 মার্চ, কত সাল? 1971 সাল। এই দিনে অনেক কিছু হয়ে যায়। কি কি হয়? জাতীয় সঙ্গীতের সাথে প্রথমবারের মতো পতাকা উত্তোলন। কিসের সাথে? জাতীয় সঙ্গীতের সাথে। কিসের সাথে? জাতীয় সঙ্গীতের সাথে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করা হয়। কবে? 3 মার্চ 1971 সালে। তাহলে জাতীয় সঙ্গীতের সাথে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করা হলো কবে? সবাই একটু কমেন্ট করবেন। জাতীয় সঙ্গীতের সাথে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করা হলো কবে? 3 মার্চ 1971 সাল। 3 মার্চ 1971 সাল। এই দিনে কি করা হয়? স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়। এই 3 মার্চ 1971 সালে কি করা হয়? স্বাধীনতার ইস্তেহার, ইস্তেহার পাঠ করে। এবং এই ইস্তেহারটা পাঠ করে কে? শাহজাহান সিরাজ। কে পাঠ করে? শাহজাহান সিরাজ পাঠ করে। ওকে, এরপরে এই দিনে কি হয় বলেন তো? এই যে আমাদের আমার সোনারা বাংলা, আমার সোনারা বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটার প্রথম 10 লাইন জাতীয় সঙ্গীত করা হয়। এই গানটার প্রথম 10 লাইন কি করা হয়? জাতীয় সঙ্গীত করা হয়। কবে? 3 মার্চ 1971 সালে। হ্যাঁ, বঙ্গবন্ধু কি পায়? জাতির জনক উপাধি পায়। কি পায়? জাতির জনক উপাধি পায়। এই প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তারপরে লিখে রাখেন। জাতির জনক উপাধি পায় কবে? 1971 সালের 3 মার্চ। আর কি হয়? আর কি হয় একটু বলেন তো? এই তারিখে আর কি হয়? আর একটা কাহিনী হয়, আমি পড়িয়েছিলাম। একটু চিন্তা ভাবনা করে বলেন, আপনার রিভিশন হয়ে যাচ্ছে, আপনার মুখস্থ হয়ে যাচ্ছে, আপনার পড়া হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, চিন্তা ভাবনা করে একটু বলবেন। ইয়েস, ইয়েস মিমি, থ্যাংক ইউ। শঙ্কু সমাজদার শহীদ হয় এই স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ এই যে শঙ্কু সমাজদার। শঙ্কু সমাজদার, এনার বাসা ছিল রংপুরে। এই শঙ্কু সমাজদার 3 মার্চ 1971 সালে শহীদ হন, যিনি আমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। যিনি আমাদের কি? মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। তাহলে আমরা যদি বলি আমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমাজদার শহীদ হন কত তারিখে? উত্তর কি হবে?
বলেন উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করেন। ভাইয়া জাতির জনক না, আপনি বঙ্গবন্ধু উপাধি পড়েছিলেন 1969 সালের 23 ফেব্রুয়ারি, তোফায়েল আহমেদ দিয়েছিল। মনে থাকবে সবার? 3 তারিখ পর্যন্ত ক্লিয়ার সবাই? একটু জানান না ভাই, 3 তারিখ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। 3 তারিখ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। 3 তারিখ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা, থাকলে বলেন, শিখে শেখাবো। সমস্যা নাই, 3 তারিখ পর্যন্ত কারো সমস্যা থাকলে জানান, শেখাবো। এরপরে আসেন, 7 মার্চ 1971, আপনারা সবাই এই দিন সম্পর্কে জানেন। তৎকালীন রেসকোর্স ময়দানে, তৎকালীন রেসকোর্স ময়দানে কি করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ দেন। ভাষণ দেয় কবে? এই 7ই মার্চ 1971 সালে। এই ভাষণের মানে মোট সময় ছিল কত? এই ভাষণের সময় ছিল হচ্ছে 18 মিনিট। এই ভাষণের বিষয়বস্তু কতগুলো ছিল যেন বলেছিলাম, বলেন তো? এই ভাষণের বিষয়বস্তু, এই ভাষণের বিষয়বস্তু ছিল কতটা? বিষয়বস্তু ছিল 4টা। নাম্বার ওয়ান, সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। কোথায় ফিরিয়ে নিতে হবে? ব্যারাকে। সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। নাম্বার টু, গণহত্যার তদন্ত করতে হবে এবং বিচার, গণহত্যার তদন্ত এবং বিচার করতে হবে। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিলাম, গণহত্যার তদন্ত করলাম, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, আর একটা কি ছিল বলো তো? আর একটা ছিল, কি ছিল বলো, সবাই একটু বলো, আর একটা কি ছিল? সবার কাছে জানতে চাই, আর একটা কি ছিল বলো। সেই সময় একটা, ই আল্লাহ, মিমি কমেন্ট করে ফেলেছে। আচ্ছা, চলমান সামরিক শাসন প্রত্যাহার, ইয়েস। সেই সময় সামরিক শাসন চলতেছিল, সেই চলমান সামরিক শাসনটাকে প্রত্যাহার করতে বলেছিল। চলমান সামরিক শাসন, চলমান সামরিক শাসনটাকে প্রত্যাহার করতে বলেছিল, প্রত্যাহার। তো আমার গতদিনে ইউরোপ মহাদেশের ক্লাস কে কে করেছো? ইউরোপ আমার পেজে তো ক্লাসই আছে মানে 2টা না 3টা। তো আমি পেজে ক্লাস তেমন নেই না। তো ইউরোপ মহাদেশ, পাশাপাশি হচ্ছে আমি, এই টুকটুকি করেছো? তোমার আইডির নাম কি জানি তো, জানি না, জানি না তো। তারপরে অর্জ করেছো? আচ্ছা। তো মহাদেশগুলো একটু ধীরে ধীরে পড়তে হয়। তো মহাদেশগুলো আমরা কোচিং সেন্টারগুলোতে খুব দ্রুত শেষ করে দিই। নাইম খান করেছো? আচ্ছা, চক্রবর্তী তুমিও করেছো? তো বাট আমার আমার ব্যাচের কয়েকজন স্টুডেন্ট আছে এখানে, ওদের থেকে শুনতে পারো একটা মহাদেশ আমাদের 4 থেকে 5 দিন সময় লেগে যায়। তো আমাদের শিখতে হবে, আমরা আমরা এমন ভাবে শিখবো যেন আমরা চান্স পাই। আমরা এমন ভাবে শিখবো না। আচ্ছা, জিকে ভাইয়া, জিকে ভাইয়া। 5 মিনিট লাগছে স্যার, আচ্ছা। আচ্ছা, আমার পেজের নাম বলেছো? এইটা।
ওকে, ঠিক আছে। তো চেষ্টা করো আমার পেজে যে আন্তর্জাতিক নদ নদী, এরপরে ইউরোপ মহাদেশ, এই দুইটা ইউরোপ মহাদেশে তাও কিছু অংশ পড়িয়েছি, যতটুকু পড়িয়েছি প্রশ্ন আসলে এখান থেকে মানে ওইখান থেকে প্রশ্ন আসলে কমন পাবা। ভিনি, ভিসি, ভিডি, আসলাম, দেখলাম, জয় করলাম। ওকে, ক্লিয়ার এতটুকু? 7ই মার্চ পর্যন্ত ক্লিয়ার? 7 মার্চ পর্যন্ত, 7 মার্চ পর্যন্ত ক্লিয়ার? মিমি, হে। তামিম ক্লিয়ার, ওকে। ওকে, এরপরে আসো, এরপরে আসো। 19 মার্চ 1971 কত তারিখ? কি করা হয়? গাজীপুরের জয়দেবপুরে গাজীপুরের জয়দেবপুরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। তাইলে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে তোলা হয়? গাজীপুরের জয়দেবপুরে। এবং এই সময় একটা স্লোগানও ছিল, তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে তোমাদের স্লোগানটা? যে গাজীপুরের পথ ধরো, বা জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। দেখছো, তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো ভাই, এই সব জায়গা থেকে যদি এখন প্রশ্ন আসে তোমাদের কাছে, তো জয়দেবপুরের পথ ধরো, ইয়েস, জয়দেবপুরের পথ ধরো, গাজীপুর বলে ফেলেছি, এটা জয়দেবপুরের পথ ধরো, ধরো এখান থেকে প্রশ্ন চলে আসলো, তুমি মনে হয় সবার আগে উত্তর করতে পারবা তোমরা, তাই না? আশা রাখা যায়, এমন আশা রাখা যায়, আমি যদি ভুল না করি। ক্লিয়ার? এরপরে আসো 25 মার্চ 1971, এটা মুছেই দিতে হবে, 25 মার্চ তো অনেক বড়, এটাকে মুছে না দিলে কোনো ওয়ে নাই, এটাকে মুছে দিতে হবে। আমরা এখন পড়বো 25 মার্চ 1971, ক্লিয়ার কিনা? কারো কোনো সমস্যা হচ্ছে পড়তে বুঝতে? 25 মার্চ 1971, এই 25 মার্চ 1971 অপারেশন সার্চ লাইট নামক গণহত্যা চালানো হয়। কি চালানো হয় লিখে নাও? অপারেশন সার্চ লাইট নামক কি চালানো হয়? গণহত্যা চালানো হয়। অপারেশন সার্চ লাইট নামক গণহত্যা চালানো হয় 25 মার্চ 1971 সালে। এই গণহত্যায় নেতৃত্ব দেয় কে? নেতৃত্ব টিক্কা খানের নেতৃত্বে। কার? টিক্কা খানের নেতৃত্বে রাও ফরমান আলী ও খাদেম রাজার সহযোগিতায় সহযোগিতায় কোথায় কোথায়? রাজারবাগ পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইন, এরপরে ফার্ম গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হল, জগন্নাথ হল, এইসব হলে। আমি জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় লিখলাম, জাস্ট এনে ইকবাল হলটা লিখি, যেটা আর নাই এখন, মানে নাম চেঞ্জ হয়ে গেছে, ইকবাল হল। এরপরে ঢাকা মেডিকেল,
শাহবাগ, এই সব এলাকায় এই গণহত্যাটা চালানো হয়। এই যে গণহত্যাটা চালানো হইলো, এই গণহত্যাটায় মারা যায় প্রায় 7 থেকে 8 হাজার মানুষ। কত মানুষ? 7 থেকে 8 হাজার মানুষ মারা যায়। এই গণহত্যাটা, 7 থেকে 8 হাজার মানুষ তো শুধু মারাই গেল না, এই গণহত্যাটা হয়েছিল কি বারে? এই 25 মার্চ 1971। এইটা কি বার বলো তো বাচ্চারা? তোমরা যদি জানো বলবা। এটা কি বার ছিল? এটা ছিল বৃহস্পতিবার। কি বার ছিল? বৃহস্পতিবার। এবং রাত আনুমানিক আনুমানিক 11টা 30 মিনিটে এই হত্যাকাণ্ডটা শুরু করা হয়। ইয়েস। তাইলে অপারেশন সার্চলাইট নামক গণহত্যা, যে গণহত্যাটার নেতৃত্ব দিয়েছিলেন কে? টিক্কা খানের নেতৃত্বে। কার নেতৃত্বে? টিক্কা খানের নেতৃত্বে। রাও ফরমান আলী ও খাদেম রাজার সহযোগিতায় ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল হল, জহুরুল হক হল, ঢাকা মেডিকেল, শাহবাগ সহ বিভিন্ন এলাকায় এই গণহত্যাটা চালানো হয়। এবং এই নরকীয় পশুর যে হত্যা, এই হত্যাটা শুরু হয় রাত 11টা 30 মিনিটে। এই গণহত্যায় 7 থেকে 8 হাজার মানুষ মারা যায়। ক্লিয়ার কিনা? আমার পড়ানো বুঝতে পারেন? আমাকে কে যেন একদিন মেসেজ দিচ্ছে, দিয়ে বলতেছে, ভাইয়া আপনার আগে যে সাধারণ জ্ঞান ক্লাস নিত, তার নাম্বারটা দিতে পারবেন? তার নামটা বলতে পারবেন? আমি তো জানি না কে নিত। তো বললাম, কেন? আমি ভালো পড়াই না? আচ্ছা, নাও পড়াতে পারি, সমস্যা নেই। 25 তারিখ শেষ, হ্যাঁ। 25 তারিখ শেষ। এরপরে আসো। আচ্ছা, এই 25 তারিখ তাহলে আমরা একটা অপারেশন দেখলাম, অপারেশন সার্চলাইট। আমরা এই পাশে লিখি, অপারেশন কি লাইট এটা? সার্চ লাইট। অপারেশন সার্চ লাইট। এটা ক্লিয়ার তাই না? অপারেশন ভাইয়া প্রথম প্রহরে, 26শে মার্চ প্রথম প্রহরে। মিমি তো অনেক ভালো, অনেক ভালো পড়াশোনা করে। ইয়েস। এই যে 26শে মার্চ প্রথম প্রহর বা 25 মার্চের শেষ প্রহরে, 26শে মার্চের প্রথম প্রহর মানে 12টা, 12টার পরে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার করা হয়। এবং এই যে গ্রেপ্তার করা হইলো, এই গ্রেফতারটাও একটা অপারেশনের মাধ্যমে করা হয়। এই গ্রেফতারটাও একটা অপারেশনের মাধ্যমে করা হয়, সেটার নাম ছিল অপারেশন বিগ বার্ড। কি বার্ড? বিগ বার্ড মানে কি? বড় পাখি, তাই না? নাম তো দেওয়াই যায়, নাম দেওয়া যায় না? কত কিছু নাম দেওয়া যায়। তো বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো। এরপরে বঙ্গবন্ধু ওয়্যারলেস যোগে স্বাধীনতার ডাক দিয়েছিল। কিসের যোগে পরীক্ষায় থাকে? কি যোগে? ওয়্যারলেস যোগে স্বাধীনতার ডাক দিয়েছিল এই 26শে মার্চে প্রথম প্রহরে। এই যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হইলো, গ্রেপ্তার করে এনাকে নিয়ে যাওয়া হয় ঢাকার বনানী কারাগারে। কোন কারাগারে? বনানী কারাগারে। এরপরে এখানে একে রাখা হয় 3 দিন। 3 দিন পরে নিয়ে যাওয়া হয় মিনওয়ালি কারাগারে। মিনওয়ালি কারাগার। এই বাচ্চারা বলো তো, মিনওয়ালি কারাগার পাকিস্তানের কোন শহরে? সর্ব, বলতো। এই মিনওয়ালি কারাগার পাকিস্তানের কোন শহরে? করাচি। মিমি, আরে মিমি, আরে থ্যাংক ইউ। তারপরে কে? রিয়া, জাহা, বুশরা। ওরে বাপরে বাপ, ভাল লাগছে আমার। এই বলো তো, করাচি শহরটা কোন নদীর তীরে? এই যে করাচি শহর বললা, এই করাচি শহর কোন নদীর তীরে বলো? পরীক্ষায় যদি আসে, এই করাচি শহর কোন নদীর তীরে? বলো তো। এই করাচি শহর, সাধারণ জ্ঞান শেখার শেষ নাই, রিলেট করে করে পড়বা। করাচি এসেছে, করাচি কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। সর্ব বলেছো, ইয়েস।
সিন্ধু নদীর তীরে করাচি শহর কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে হচ্ছে এই করাচি শহর। মনে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া। মিমি তুমি অনেক অ্যাক্টিভ, ভালো করবা, আশা রাখা যায়। সবাই অ্যাক্টিভ, আমার পোলাপান গুলো সবাই অ্যাক্টিভ, অনেকগুলোকে অ্যাক্টিভ দেখতেছি, যেমন এই যে রিয়াজ, বুশরা, মিমি, সর্ব, এরপরে আরো কাকে কাকে দেখি, ঐশ্বর্য, তারপরে অঙ্গা মল্লিক আজকে একটু ইনঅ্যাক্টিভ। এছাড়া বাকিরা আমি দেখছি সবাই অনেক বেশি অনেক বেশি সিরিয়াস পড়াশোনায়। আলহামদুলিল্লাহ। তাহলে অপারেশন কয়টা দেখলাম? অপারেশন দুইটা দেখলাম, অপারেশন সার্চ লাইট, আর একটা অপারেশন দেখলাম বিগ বার্ড। হ্যাঁ, রাফি অনেক অ্যাক্টিভ। অ্যাক্টিভ পোলাপান গুলো ভালো করে দিন শেষে। ওকে, এরপরে আসো 4 এপ্রিল 1971 সাল। কত এপ্রিল? 4 এপ্রিল 1971 সাল। আসো কোথায় যাব? আসো হচ্ছে 4 এপ্রিল 1971 কি হয়? হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে কি পাড়া? তেলিয়াপাড়া চা বাগানে এম এ জি ওসমানীর নেতৃত্বে এম এ জি ওসমানীর নেতৃত্বে কি গঠন করা হয়? রাফি বলেছে মুক্তি ফৌজ গঠন করা হয়। তাইলে মুক্তি ফৌজটা কবে গঠন করা হইলো? বলো, মুক্তি ফৌজটা কবে গঠন করা হইলো? সবাই বলো। আচ্ছা, সরি। মুক্তি ফৌজটা কবে গঠন করা হইলো বলো? 4 এপ্রিল 1971 সালে। এই যে মুক্তি ফৌজ গঠন করা হইলো, এই মুক্তি ফৌজটা পরে হয়ে যায় মুক্তি বাহিনী। কি হয়? এটা হয়ে যায় মুক্তি বাহিনী। এই মুক্তি বাহিনীটা কবে হয়? মুক্তি বাহিনী হয় হচ্ছে 11 এপ্রিল 1971 সালে। এইটা হয়ে যায় মুক্তি বাহিনী। এটা হয়ে যায় মুক্তি বাহিনী, মনে থাকবে। তোমাদের তো এগুলো অনেক ভালো করে পড়া হয়ে গেছে দেখতেছি। আমি ভাবছিলাম তোমরা ভুলে গেছো, কিংবা বেসিক ক্লাসে পড়িয়েছি, অনেকে বেসিক ক্লাসে থাকো না। তো এই জন্য আর কি আমি আমাদের এই লেকচারটা, যেহেতু আমাদের লেকচার প্ল্যানে এগুলো আছে, তো আমি এগুলো পড়াচ্ছি। এতটুকুই। মনে থাকবে? মনে থাকবে? বাংলা ইংরেজি ক্লাস কেমন এনজয় করো তোমরা? বাংলা ইংরেজি ক্লাস কেমন এনজয় করো তোমরা? ভালো ভাইয়া, ওকে। সবাই বলছো ভালোই। সবাই ভালো পড়ায়, ওকে, দারুণ। ওকে, নতুন কিছু শেখা যায়। 4 তারিখ গেল। এরপরে আসো 10 এপ্রিল 1971 কি করা হয়? কি গঠন করা হয়? 10 এপ্রিল 1971 কি গঠন করা হয় বলো তো সবাই? 10 এপ্রিল 1971 কি গঠন করা হয়? মুজিবনগর সরকার, বা এটাকে বলা হয় অস্থায়ী সরকার। অস্থায়ী সরকার, বা এটাকে বলা হয় প্রবাসী সরকার। মুজিবনগর সরকারটা না লিখলেও হয় এখন। প্রবাসী সরকার গঠন করা হয় কবে? এই 10 এপ্রিল 1971 সালে। এই যে 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার গঠন করা হইলো। এই সরকার গঠন করা হইলো
10 এপ্রিল 1971 সালে। এরপরে এদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় 17 এপ্রিল 1971 সালে। কোথায়? কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমরা কাননে। মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমরা কারণে কাননে এই 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করে কি, কেউ বলতে পারো? পরিচালনা করে কে? পরিচালনা করে কে বলো? এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা আমরা জানি এই দিনে কি করা হয়? শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করে কি? আমি যদি বলি ভাইয়া, এটা পরিচালনা কে করে? কেউ বলতে পারো? এবং এই শপথ বাক্য পাঠ করায় কে? আমরা লিখে দেই, শপথ বাক্য পাঠ করায় অধ্যাপক ইউসুফ। এইটা আমি লিখে দিলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন, এটা পরিচালনা করে কে? ইয়েস, মান্নান। কে পরিচালনা করে? মান্নান পরিচালনা করে। কে পরিচালনা করে? মান্নান পরিচালনা করে। মনে থাকবে, আব্দুল মান্নান, ইয়েস। 4 এপ্রিল, 11ই এপ্রিল, 4 এপ্রিল, 11ই এপ্রিল, 10 এপ্রিল, 17ই এপ্রিল। কারো কোনো সমস্যা আছে কিনা বলো? কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। ঐশ্বর্য ঢালি বলেছ ন, মিমি বলেছ না ভাইয়া, টুকটুকি না ভাইয়া। আহারে, কারোর সমস্যা নাই। হইলো কিছু? সমস্যা থাকতে হবে। আচ্ছা, সমস্যা না থাকলেই ভালো। আমাদের হাতে আর সময় খুব কম। তো আমাদের একটা ম্যাম আছে, উনি বলে যে মাথার উপরের চর্চা না করে মাথার ভেতরের চর্চা করো। আমরা যখন চুল বড় হয়ে যায়, আমাদের ইউনিভার্সিটির ম্যাম তিনি এই কথা বলে, কিংবা চুলটা যদি এখন আমরা দেখো স্টুডেন্ট মানুষ, আমাদের চুল কাটার কেমন কেমন স্টাইল, হ্যাঁ। তো আমাদের এই চুল কাটলে কিংবা চুল বড় হইলে তখন ম্যাম এই কথাই বলে যে মাথার মাথার উপরের চর্চা না করে মাথার ভেতরের চর্চা করো। এই কয়টা দিন যদি তুমি তোমার মাথার ভেতরের চর্চা করো, তাইলে তুমি পৌঁছে যাবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর যদি মাথার উপরের চর্চা করো, মানে মাথার উপরের চর্চা বলতে আমি বোঝাচ্ছি, তুমি আর যে যে কাজ করতেছো পড়াশোনা বাইরে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে সময় দিচ্ছ, তুমি তোমার গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছ, তুমি তুমি অমনোযোগী থাকতেছো, তুমি ক্লাস করতেছো না, আহ তো তুমি 14 ঘন্টা ডেইলি পড়তেছো না। তো তোমার সেক্ষেত্রে তোমার এইটাকে বলা হচ্ছে, ধরে নাও এটা মাথার উপরের চর্চা। এই চর্চা করে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, তো দূরের কথা, একটা বিশ্ববিদ্যালয় পাবলিকেন হতে পারবে না। অ্যাটলিস্ট প্রত্যেক দিন 14 ঘন্টা করে পড়ার অভ্যাস কার কার আছে একটু জানাও তো। কে কে প্রত্যেক দিন প্রায় 14 ঘন্টা করে পড়াশোনা করো? কে কে করো একটু দেখি তো। আমার কোন রোহানি ভাই এবং বোনেরা প্রত্যেক দিন 14 ঘন্টা করে পড়াশোনা করে? কে কে করো? একদম অনেস্টলি একটা রিভিউ দিবা। মাথা ঘুরে পড়ে যাব, কেউ কিচ্ছু বলতেছে না। কে কে করো একটু জানাও না। ভাইয়া ঘন্টা হিসাব করে না, বাট খাওয়া ঘুম উড়ে গেছে। ওকে মিমি, থ্যাংক ইউ ভাইয়া। 10 থেকে 12 ঘন্টা হয়? না, 10 থেকে 12 ঘন্টা না, একদম 14 ঘন্টা করেই এখন পড়াশোনা করতে হবে ভাইয়া। 12 ঘন্টা পড়া হয়, হ্যাঁ। আর 2টা ঘন্টা বাড়াও, তাহলে চমৎকার হবে এই বিষয়টা। তাহলে আমাদের এপ্রিল মাসও শেষ, তাই না? আমাদের 4 এপ্রিল দেখলাম, 11ই এপ্রিল দেখলাম, 10 এপ্রিল দেখলাম, 17 এপ্রিল দেখলাম। 12 ঘন্টা, এটাকে 14 ঘন্টা করতে হবে। কত ঘন্টা? 14 ঘন্টা অ্যাটলিস্ট করতে হবে এখন। ইট ইজ হাই টাইম। এটাই একদম উপযুক্ত সময়। এটা কেমন সময়? এটা একদম উপযুক্ত সময়। এই উপযুক্ত সময়টাকে যদি তুমি কাজে লাগাতে পারো, তবেই তুমি সফলতার চাবিকাঠি হাতে পাবা। আর যদি এই সময়টাকে হেলে দুলে গান গেয়ে কাটিয়ে দাও, কিংবা কোনো কিছু করতে যাও, তাইলে তোমার জীবনে সবচেয়ে কাল হয়ে যাবে। প্রত্যেকটা মিনিট এখন তোমার জীবনে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড তোমাদের জীবনে এখন ইম্পর্টেন্ট। ওকে।
তো আমাদের ইনশাল্লাহ ওকে। ওকে, আমাদের এপ্রিল মাস গেল। এরপরে আসো আগস্ট। 1 আগস্ট 1971। কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয় এটা? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কের কোথায়? কোথায় হয় ভাইয়া? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের কোথায়? মেডিসন স্কোয়ারে। কোথায় ভাইয়া? মেডিসন স্কোয়ারে। মেডিসন স্কোয়ারে, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে এই কনসার্ট ফর বাংলাদেশ হয়। এই কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী কে ছিল? প্রধান শিল্পী ছিল জর্জ হ্যারিসন। কে ছিল? জর্জ হ্যারিসন। এবং এই যে কনসার্ট ফর বাংলাদেশ, এই কনসার্ট ফর বাংলাদেশের যদি বলি, এই কনসার্ট ফর বাংলাদেশের হোস্ট কে ছিল? রবি শঙ্কর। এই কনসার্ট ফর বাংলাদেশের মূল উদ্দেশ্য কি ছিল? ফান্ড কালেক্ট করা বা তহবিল সংগ্রহ করা। কি সংগ্রহ করা? তহবিল। এবছর যখন বন্যা হয়, এই যে ভয়াবহ বন্যা হলো ফেনী অঞ্চলে, তখন দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কনসার্ট হয়েছিল। সেই কনসার্টটার মূল উদ্দেশ্য ছিল এই বন্যার্থদের সাহায্য করা। এবং এই সাহায্যের জন্য এই কনসার্টে যত টাকা উঠবে, এই টাকাটা চলে যাবে ফেনীর মানুষের উদ্দেশ্যে। এই জন্য এরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশেরও সেম অবস্থা হয়েছিল, খাদ্য সংকট, চিকিৎসা সামগ্রী সংকট। এই সংকটগুলো উত্তরণের জন্য ভারতীয় একজন সেতারা বাদক, তিনি ছিলেন একজন সেতারা বাদক, এই সেতারা বাদক রবি শঙ্করের দাওয়াতে এসেছিলেন হচ্ছে এই জর্জ হ্যারিসন। এবং একটা কনসার্ট করা হয়েছিল। এই কনসার্ট আয়োজক হচ্ছে ফোবানা। ইয়েস, ফোবানা। তো ইনি ছিলেন মূলত হোস্ট, এবং এনার দাওয়াতে জর্জ হ্যারিসন এসেছিল। এবং এই কনসার্টটা হয় নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে। কনসার্টটার নাম ছিল হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? নাই। এরপরে আসো, এরপরে আসো, এই একের পরে একটা পাঁচ দিয়ে দাও। 15ই আগস্ট 1971 সাল। কত আগস্ট? 15ই আগস্ট 1971 সাল। এই 15ই আগস্ট 1971 সালে কি হয়? 15ই আগস্ট 1971 সালে হয় হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপটটা কি? ধরে নাও এটা, ধরে নাও পাকিস্তানের নৌশক্তি। এরা পাকিস্তানের নৌশক্তি, এখানে আমরা লিখে দিলাম পাকিস্তান, পাক। আর এইটা ধরে নাও বাংলাদেশের নৌশক্তি। এটা ধরে নাও কার নৌশক্তি? এটা ধরে নাও বাংলাদেশের নৌশক্তি। এই বাংলাদেশের নৌশক্তি কর্তৃক পাকিস্তানের, এই ধরো এখান থেকে গুলি করতেছে, এই যে গুলিগুলো যায় এখানে পড়তেছে, এখান থেকে বোম মারতেছে, এবং এই নৌশক্তি, পাকিস্তানের নৌশক্তি কি হলো? ধ্বংস হয়ে গেল। বাংলাদেশের নৌবাহিনী কর্তৃক, অবশ্যই নৌকাতে কোন বাহিনী থাকবে? নৌবাহিনী থাকবে। নৌবাহিনী কর্তৃক পাকিস্তানের নৌশক্তিকে ধ্বংস করার জন্য যে অপারেশন চালানো হয়, আপনি অনেক ভালো পড়েন টুকটুকি, থ্যাংক ইউ ভাইয়া। যে বাংলাদেশের নৌশক্তি দ্বারা পাকিস্তানের নৌশক্তিকে ধ্বংস করার জন্য যে অপারেশন চালানো হয়, এটার নাম অপারেশন জ্যাকপট। কয়টা অপারেশন দেখলাম? তিনটা। কি কি দেখলাম ভাইয়া আপুরা? অপারেশন অপারেশন সার্চ লাইট দেখলাম, অপারেশন বিগ বার্ড দেখলাম, অপারেশন জ্যাকপট। তিনটা অপারেশন ক্লিয়ার কিনা? আপনি ভালো দোয়া করেন, হ্যাঁ আমি সব সময়। তাসফিয়া, 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 তোমার কি আমি চিনি? ক্লিয়ার।
ওকে, ক্লিয়ার কিনা? এরপরে আসো আরো কয়েকটা অপারেশন, খুব গুরুত্বপূর্ণ অপারেশন আমি বলি। অপারেশন কিলো ফাইট, কি ফাইট? অপারেশন কিলো ফাইট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিমান বাহিনীর সাংকেতিক নাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিমান বাহিনীর সাংকেতিক নাম, কার সাংকেতিক নাম? বিমান বাহিনীর সাংকেতিক নাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর সাংকেতিক নামকে কি বলা হয়? অপারেশন কিলো ফাইট বলা হয়। ড্রয়িং বলছে। ও আচ্ছা। হ্যাঁ, সবার জন্যই দোয়া থাকবে। সাবা বলেছো। হ্যাঁ, সাবা বলেছো, সবার জন্যই দোয়া থাকবে। তাইলে তিনটা চারটা অপারেশন আমরা শিখে ফেললাম। আর একটা ইম্পর্টেন্ট অপারেশন আছে, সেটা হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। ক্লোজ ডোরটা কি? এই যে যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তোমার দাদা কিংবা তোমার নানা একটা অস্ত্র রেখে দিয়েছিল, যেরকম অস্ত্র রেখে দিয়েছিল, এই অস্ত্রগুলো রেখে দেওয়ার ফলে তোমার দাদা কিংবা তোমার নানা কাউকে যদি গুলি করে দিত পরবর্তী সময়, এটা একটা অপরাধ, একটা ক্রাইম হইতো। তো এই জন্য একটা অপারেশন চালানো হয়, সেই অপারেশনটার নাম অপারেশন ক্লোজ ডোর। দেখো, এই যে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন কুচক্রী মহল কি করেছিল? থানায় গিয়ে গিয়ে অস্ত্র চুরি করেছিল। এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য আমাদের সেনাবাহিনী একটা অপারেশন চালায়। সেই অপারেশনটাও কিন্তু এইরকম ছিল, এই ক্লোজ ডোরের মতো ছিল। মানে ইললিগাল যে উইপন্স গুলো, এগুলোকে কালেক্ট করার জন্য মুক্তিযুদ্ধের পরবর্তী সময় যে অপারেশন চালানো হয়, সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন ক্লোজ ডোর। কি ডোর? ক্লোজ ডোর। এই চারটা অপারেশন মনে থাকলেই হবে ইনশাল্লাহ। এই চারটা মনে থাকবে? এই চারটা মনে থাকবে কিনা? এই চারটা আপনাদের মনে থাকবে কি না? হ্যাঁ কি না থাকবে? ঐশ্বর্য, ধালি, টুকটুকি ইনশাল্লাহ থাকবে। ওকে, ইনশাল্লাহ থাকবে, হ্যাঁ। সবাই ইনশাল্লাহ। ওকে। মুক্তিযুদ্ধের আরো কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে, যে এরপরে আর তেমন ইম্পর্টেন্ট জায়গা নাই। এরপরে 16ই ডিসেম্বরে যা হয় তোমরা জানো। আমরা সেক্টর গুলো মনে রাখার টেকনিক বলে দিয়েছিলাম। সেক্টর, মুক্তিযুদ্ধের সময় আমাদের সেক্টর কতগুলো ছিল ভাইয়া পুরা? বলেন তো। সেক্টর ছিল কতটা? 11টা। সাব সেক্টর কতটা ছিল? সাব সেক্টর ছিল হচ্ছে 64টা। 11টা আর 64টা মনে থাকবে। তো এই 11টা মনে রাখার উপায় কি? দেখো তো ভাইয়া, মনে রাখার একটা উপায় বলেছিলাম না? মনে আছে তোমাদের? হকির সময়, কিসের সময়? হকির সময় PBDR এর কারা মেয়েগুলো কি করে? সুন্দর নৌকা টানে। আহারে, কিভাবে টানে নৌকা? সুন্দর নৌকা টামে। এই নৌকা লেখাটা ভুলে গেছি, নৌকাটা উপরে লিখে দাও, নৌকাটা উপরে লিখে দাও। ইয়েস। তো হকির সময় আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের 11টা সেক্টর ছিল। 11টা, 1, 2, 3, 4, 5। দাও টান। 6, 7, 8, 9, 10। আরো একটা বাকি আছে, সেটা আমরা এখানে লিখবো, 11 নম্বর। দেখো, আমরা জানি 1 নাম্বার সেক্টর ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের এই এলাকা। তো আমরা এইটাকে লিখে ফেলি, এই এলাকা। 2 নাম্বার সেক্টর ছিল ঢাকা, ফরিদপুর এই এলাকা দিয়ে। এই দুটো আমরা মুখস্থ করে ফেলবো। আর 3 নাম্বার সময়, এই যে হকি, হতে হবিগঞ্জ, কিতে কিশোরগঞ্জ। তাহলে হবিগঞ্জ কিশোরগঞ্জ কয় নাম্বার সেক্টর ছিল? সময় দিয়ে সিলেটের পূর্বাঞ্চল, সিলেটের পশ্চিমাঞ্চল। এরপরে দেখো, 6 নাম্বার আমরা লিখবো রংপুর, ঠাকুরগাঁও এই এলাকা।
এরপরে PBDR, পি ফর পাবনা, বি ফর বগুড়া, ডি ফর দিনাজপুর, আর ফর রাজশাহী। তাহলে রাজশাহী কয় নাম্বার সেক্টরের মধ্যে ছিল? মেয়েগুলো, মে ফর মেহেরপুর, মেহেরপুরের আশেপাশে কি কি আছে? মেহেরপুরের আশেপাশে কুষ্টিয়া টুষ্টিয়া আছে, দিয়ে দাও। মেয়েগুলো সুন্দর, সুন্দর দিয়ে লেখা যায় সুন্দরবন, সুন্দরবন তো প্রবাহিত, সুন্দরবন আছেই 5টা জেলায়, যেমন পটুয়াখালী, ধরো বাগেরহাটে আছে, সাতক্ষীরা আছে। এগুলো কয় নাম্বার সেক্টর ছিল? এগুলো ছিল হচ্ছে 9 নাম্বার সেক্টর। নৌকা 10 নাম্বার সেক্টর ছিল, নৌ সেক্টর, এই জন্য আমরা লিখছি নৌকা। 11 নাম্বার সেক্টর টাঙ্গাইল, ময়মনসিংহ এই এলাকা, টাঙ্গাইলের কিছু অংশ ছিল, আর ময়মনসিংহ এর এই এলাকাটা ছিল, ময়মনসিংহ এই এলাকাটা ছিল 11 নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত। কারো কোনো সমস্যা থাকলে দ্রুত জানাতে পারো। আমাদের 11টা সেক্টর মুখস্থ হয়ে গেছে। পরীক্ষায় যদি এভাবে আসে বাচ্চারা, একটু দেখেন, হুট করে চলে আসে বগুড়া কত নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল, তোমার মাথায় ক্যাচ করবে না, মাথায় কোনোভাবেই আসবে না। পরীক্ষার সময় কতটুকু? পরীক্ষার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় 1.5 ঘন্টা, বাকি সব বিশ্ববিদ্যালয় 1 ঘন্টা। এর মধ্যে আপনার নাম লিখবেন, আপনি আপনার ঠিকানা লিখবেন, আপনি আপনার আইডি নাম্বার লিখবেন, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, এই বুঝি ভুল হয়ে গেছে, এরকম একটা আতঙ্ক এই পরীক্ষার সময় আপনাকে কাজ করবে। তো এই যে আতঙ্ক কাজ করবে, এই যে সমস্যা, এবং এই যে একটা ভীতি, এই ভীতি থেকে যখন এরকম প্রশ্ন আসবে, আপনি অটোমেটিক আপনি জানা জিনিসও ভুল করে দিয়ে আসতে পারেন যদি মুখস্থ থাকে। ধরেন আপনি একটা নাম মুখস্থ করেছেন, মেহেরপুর, 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 8 নাম্বার সেক্টর, 8 নাম্বার সেক্টর, এভাবে মুখস্থ করেছেন। বাট ওই যে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, আমাদের স্নায়ু চাপ বেড়ে যাবে, এই সব কিছুর জন্য সেই সময় আমার এটা মনে নাও থাকতে পারে। আর যদি আপনি বারবার পড়েন, হকির সময় পিবিডিআর এর মেয়েগুলো নৌকা টানে, হতে হবিগঞ্জ, খতে কিশোরগঞ্জ 3 নাম্বার সেক্টর, সময় সময়তে সিলেট, সময়তে সিলেট, পিবিডিআর পাবনা বগুড়া রাজশাহী দিনাজপুর। তো যদি এভাবে মনে রাখতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি আপনি ভালো করবেন। মেহজাবিন স্যার একটু সাইডে যান, চলে গেছে সাইডে। সবাই ক্লিয়ার কিনা একটু জানান, একটু জানান যে সবাই ক্লিয়ার কিনা। বললাম হকির সময়, হতে লিখেছি, ওমা, এরা কি শুনে আর না শুনে আল্লাহ পাক সেই জানে, আল্লাহ মাহবুদই জানে। হতে লিখেছি হবিগঞ্জ, কিতে লিখেছি কিশোরগঞ্জ, সময়তে সিলেট, সময়তে সিলেট, পিবিডিআর, এটা 6 নাম্বারটা আমরা স্কিপ করলাম, পিতে পাবনা, বিতে বগুড়া, ডিতে দিনাজপুর, আরতে রাজশাহী। মেয়েগুলো, মেয়েতে লেখা যায় মেহেরপুর, মেহেরপুরের আশেপাশে জেলাগুলো কুষ্টিয়া টুষ্টিয়া যা আছে বসায় দিব। সুন্দর নৌকাটা নেই, সুন্দরবন, সুন্দরবনের আশেপাশে যেসব জেলা আছে দিয়ে দিব। নৌকা, এটা নৌ সেক্টর, টামে টাঙ্গাইল ময়মনসিংহ। জি সাবা, এই ট্রিক্স গুলো আমার নিজে বানানো, কিছু নিজে বানানো, কিছু শিখেছি কোনো না কোনো জায়গায়, এভাবেই তো। হয়তো আমার টিচারের কাছে শিখেছি, যখন তোমরা এই প্রফেশনে আসবা তোমরাও হয়তো কোনো টিচারের কাছে শিখবা, এটাই তো স্বাভাবিক বিষয়, তাই না? তোমরা যখন টিচার হবা তখন এই যে কাব্য ভাইয়ের একটা দুটা বিষয় অ্যাপ্লাই করবে না? যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তখন কাব্য ভাইয়ের এই বিষয়গুলো তোমার তো মনে থাকবে, তুমি তো পড়ে, কাব্য ভাইয়ের এগুলো পড়ে তারপরে মানে যখন চান্স পাবা তো অবশ্যই পড়ে গিয়ে, তো তখন তুমি এই টেকনিক্স গুলো একটা দুটো অবলম্বন করবে না স্টুডেন্টকে সহজে মনে রাখানোর জন্য? করবা কিনা বলো? তো সেক্ষেত্রে আমাদেরও সেম অবস্থা, যখন আমরা পড়েছি, ভাই আপনি এত কিছু মনে রাখেন কিভাবে? মেধা, তুমিও মনে রাখতে পারবা, তুমিও মনে রাখতে পারবা। মনে রাখতেই হবে, চান্স পাইতে গেলে মনে রাখতেই হবে তোমাকে। এখন
এই সেক্টর গুলোর কমান্ডার কেরা কেরা ছিল এইটা আমাদের দেখার বিষয়। সেক্টর গুলোর অনেক কমান্ডার ছিল, এক একটা সেক্টরে কিছু কিছু সেক্টরে দুইটা করে কমান্ডার ছিল, বাট আমরা মুখস্থ করবো আগে একটা করে, আগে মুখস্থ করি কোনো না কোনো টেকনিক অবলম্বন করে। কয়টা করে আগে মুখস্থ করব? একটা করে। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সবাই একটা লাইন লেখো। লাইনটার নাম দাও জিয়ার খাস 10 বানর ওজন শূন্যতা। সবাই লেখো এই লাইনটা, কমেন্টেও লিখবা, খাতাও লিখবা, কমেন্টেও লিখবা। সবাই লিখবা জিয়ার ঘাস 10 বানর ওজন শূন্যতা। একটু কমেন্টে লিখো তো সবাই। মুখ মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। একটু কমেন্টে লেখো, মোবাইলে টাইপ করে কিংবা কম্পিউটারে টাইপ করে একটু লেখো যে জিয়ার ঘাস 10 বানর ওজন শূন্যতা। সবাই একটু লেখো জিয়ার ঘাস 10 বানর ওজন শূন্যতা। মিমি ভালো মেয়ে, লিখে ফেলেছে। মিমি লিখেছে, নাইম খান লিখেছে, ঐশ্বর্য লিখেছে, আর কে লিখলো, তামিম লিখলো। বাহ, ভালো, চমৎকার মানুষেরা। বুশরা লিখেছে, ইয়েস। সাবা, জিয়ার খাস 10 বান্নুর ওজন শূন্যতা। সর্ব, ইয়েস। সবাই। মির্জা টুকটুকি, মৌমিতা আক্তার, বাহ, সবাই কষ্ট করে লিখতেছে। জয়া লিখেছে, রাফি লিখেছে, মেধা লিখেছে। আর কেউ লিখবেন না আপনারা? আপনাদের দরকার নাই? তারপরে কি কুবরা, কি যেন, সাদিয়াতুল কুবরা লিখেছে। প্রথম দেখলাম নামটা, হয়তো বা কমেন্ট খুব কম করে, এরকম অনেকেই থাকে যে ক্লাস টাইমে কমেন্টস খুব কম করে, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি একজন ভাইয়ার কথা, একজন টিচারের কথা শুনেন, অবশ্যই তো লাভ হবে হয়তো। বা আমরা দোয়া করবো মন থেকে যে এই বাচ্চাটা আমার কথা শুনে এই বাচ্চাটা যেন চান্স পায়। এরপরে আবু হানিফ লিখেছে জিয়ার খাস 10 বানর ওজন শূন্যতা, ইয়েস। সবার দেখো, এই একজনের কমেন্ট দেখতে দেখতেই তোমার আজকেই মুখস্থ হয়ে যাবে, যদি আগে কখনো মুখস্থ না থাকতো। আজকে কিন্তু এই যে 4 জন 5 জন 6 7 জন লিখে ফেললো, এদের কমেন্ট দেখে অনেকের মুখস্থ হয়ে যেতে পারে। আর কেউ লিখবা? মেহেজাবিন লিখেছে, ওকে। ভাইয়া অফলাইনে ক্লাস করি। কুবরা, অফলাইনে, আচ্ছা। তুমি কি আমার কোনো ব্যাচে ক্লাস করো অফলাইনে? সিদ্রাতুল কুবরা ভাই আছেন, ভুলে গেছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, লোক প্রশাসন বিভাগে। ওকে। না ভাইয়া, ওকে। তো দেখো, এই যে 10টা 11টা সেক্টর, 11টা সেক্টরের কমান্ডার, 1, কালারটা একটু চেঞ্জ করে নেই, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে। দেখো এই যে সর্ব লিখে দিয়েছো অলরেডি। অর্গ অর্গ অর্গা মন্ডল। এই যে জিয়া, জিয়া দিয়ে লেখা যায় মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান কয় নাম্বার সেক্টরের কমান্ডার ছিল? জিয়াউর রহমান কয় নাম্বার সেক্টরের কমান্ডার ছিল? পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতে পারে এবছর। খাতে লেখা যায় খালেদ মোশাররফ। কি লেখা যায়? খালেদ মোশাররফ। সাদে খালেদ শফিউল্লাহ। কি লেখা যায়? শফিউল্লাহ। দতে লেখা যায় সি আর দত্ত। 2020 সালে আমরা যখন ভর্তি পরীক্ষা দেই, 2020-এর ওইদিকে, তখন এই সি আর দত্ত মারা যায় কোভিডে, এই জন্য এটা আসছিল। এরপরে তালেবর সদে কি লেখা যায়? তালেবর সদে লেখা যায় শওকত, মেজর শওকত। এরপরে বানর, বাতে লেখা যায় বাশার। কি লেখা যায়? বাশার। নুতে লেখা যায় নুরুজ্জামান। কি জামান? নুরুজ্জামান। ওতে লেখা যায় ওসমান, মেজর ওসমান। বর্গের জতে লেখা যায় জলিল। কি লেখা যায়? জলিল। শূন্য, 10 নাম্বার সেক্টর ছিল নৌ সেক্টর। নৌ সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না।
এই জন্য এই সেক্টর শূন্য হবে, কি হবে? শূন্য হবে। এবং তা, শূন্য তা, তা দিয়ে লেখা যায় তাহের। এই হচ্ছে 11টা সেক্টরের 11টা কমান্ডার। কমান্ডার আরো ছিল দুই একটা বেশি, বাট আপনি আগে 11টা মুখস্থ করেন। আপনার আগে প্রথম কাজ যে আপনি 11টা মুখস্থ করেন। এই 11টাতে কারো কোনো সমস্যা আছে কি না? হ্যাঁ কি না? সমস্যা আছে কি না বলেন? না ভাইয়া। আহ আহ মানে ঐশ্বর্য বলেছো, তারপরে বলেছো কে, এরপরে বলেছে ঐশী নাকি, তারপরে সর্ব, মির্জা টুকটুকি, সাবা, সিদরাতুল কুবরা, ফাতিমা খাতুন, তামিম। ভাইয়া 4 নাম্বারটা সি আর দত্ত, মেধা, অর্গা মল্লিক, রাফি। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার মনে হয় না কারোর? না, সি আর দত্ত। ওকে, এরপরে আসো। আমাদের মুক্তিযুদ্ধে মানে অবদানের জন্য সবচেয়ে বড় বেসামরিক পুরস্কার হচ্ছে বীরশ্রেষ্ঠ। এই বীরশ্রেষ্ঠ কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছিল? 7 জন। যদি বলা হয় বীর উত্তম কতজন, কেউ বলতে পারো? এরপরে যদি বলি বীর বিক্রম কতজন, এরপরে যদি বলি বীর প্রতীক কতজন, কেউ বলতে পারো এগুলো? 2 জন নারী কিন্তু বীর প্রতীক উপাধি পেয়েছিল, তারামন বিবি এবং সেতারা বেগম। ইয়েস। আচ্ছা, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 174 জন, আর বীর প্রতীক 424 জন। একটু লিখে নাও। এই বীর প্রতীক এই 400 কত জনের মধ্যে, 24 জনের মধ্যে 2 জন নারী ছিল। সেই 2 জন নারীর নাম কি কি ছিল? সেতারা বেগম, আর কি ছিল? তারামন বিবি। কেন ফাটাকেস্টর মতো কেন? এ কথা বললে কেন ভাইয়া? ফাটাকেস্ট মুভির মতো কেন তামিম? 68 জন, 67 না, 68 জন। তুমি দেখো, ভালো করে দেখো, তামজিদ ভালো করে দেখো। ভালো করে দেখো, যদি আমার ভুল থাকে আমি ঠিক করে দিব নেক্সট ক্লাসে, কোনো সমস্যা নাই। আমার যদি জানার ভুল থাকে আমি তোমাদের সংশোধন করে দিব, যেহেতু আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি, হ্যাঁ? তো এই বীরশ্রেষ্ঠ 7 জনের নাম মনে রাখ, নাম এবং কে কোন সেক্টরে যুদ্ধ করে এটা মনে আছে তোমাদের? এইটা মনে আছে কিনা বলো তো? এই 7 জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করে মনে আছে? আজ হাজারো মোমের কি জলে? নূর জলে। গত ক্লাসে মনে হয় গল্প করেছিলাম জাহাঙ্গীরনগরের এই বিষয়টা নিয়ে, তাই না? 147, 10208। এরপরে লিখবো 147, 10208। তো এই যে আজ, আজ দিয়ে কি লেখা যায়? আজ দিয়ে লেখা যায় আব্দুর রৌফ, তাই না? এরপরে হা দিয়ে লেখা যায় কি? হামিদুর রহমান। বর্গের জ দিয়ে কি লেখা যায়? জাহাঙ্গীর। এরপরে আসো, ঠিক হচ্ছে? লিখো তো তোমরা, দেখো তো ঠিক হচ্ছে কিনা। তোমাদের আগেও পড়িয়েছি কিন্তু, তোমরা একটু দেখো ঠিক হচ্ছে কিনা।
এরপরে এই র দিয়ে লিখবো রুহুল আমিন। তাহলে কয়টা গেল? এক, দুই, তিন, চার। এরপরে 5 নাম্বারটা, এই ম দিয়ে কি লেখা যায়? মোস্তফা কামাল। এই মদে লেখা যায় মোস্তফা কামাল। আর একটা মতিউর রহমান। নূর দিয়ে লেখা যায় নূর মোহাম্মদ শেখ। একটু দেখো কে কোন সেক্টরে যুদ্ধ করে, এইটা একটু দেখো, ছোট বাচ্চাদের মতো করে দেখো, শিখে যাবা। তো ভাইয়া নিচে বসলে মেজর শরীফ। আচ্ছা, ঠিক আছে তামজিদ। তারপরেও একটু দেখো, সর্বশেষ গ্যাজেট হওয়ার পরে কতজন, এইটা একটু কাইন্ডলি দেখো। ওকে, তো দেখো এই যে 147 10 20 8 লিখলাম, এটার কি কাজ? এই যে আব্দুর রউফ কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করে? এক। হামিদুর রহমান কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করে? চার। জাহাঙ্গীর কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করে? সাত। এরপরে রুহুল আমিন, রুহুল আমিন কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করে? 10। এরপরে মোস্তফা কামাল কয় নাম্বার সেক্টরে যুদ্ধ করে? 2। মতিউর রহমান 0। এরপরে নূর মোহাম্মদ শেখ 8 নাম্বার সেক্টরে। এপিআর না, ইপিআর। তো দেখো, এখন পরীক্ষায় থাকতে পারে কে কোন বাহিনীর ছিল। হ্যাঁ, এই বীরশ্রেষ্ঠদের মধ্যে কে কোন বাহিনীর ছিল, এরকম প্রশ্ন তোমাকে করতে পারে। তোমাকে করতে পারে যে কে কোন বাহিনীর ছিল, তখন তুমি উত্তর কি দিবা? হ্যাঁ, তখন উত্তর কি দিবা? তো দেখো এই 1 আর 8, এই যে প্রথমে 1 আর লাস্টের 8, আব্দুর রউফ আর নূর মোহাম্মদ শেখ, 1 আর 8 প্রথমটা এবং শেষটা এই দুইটা। তাহলে আব্দুর রউফ, আমি একটু জাস্ট খালি রউফ লিখি, আর হচ্ছে নূর মোহাম্মদ শেখ, এই দুইটা লিখি। এই দুইজন কোন বাহিনীর ছিল? এই দুইজন ছিল ই পি আর। কোন বাহিনী ছিল? ইপিআর। দেখো ভাই আপুরা, মতিউর রহমান জিরো সেক্টর। জিরো সেক্টর মানে কি? তিনি আকাশে যুদ্ধ করত, বিমানে যুদ্ধ করত। বিমান তো কোনো সেক্টরের মধ্যে, আকাশপথ তো কোনো সেক্টরের মধ্যে ছিল না। তাইলে এই মতিউর রহমানকে আমরা কোন বাহিনী দেব? মতিউর রহমান যেহেতু বিমানে যুদ্ধ করতো, তাহলে হচ্ছে ইনি বিমান বাহিনী। কি বাহিনী? বিমান বাহিনী। ক্লিয়ার? তাহলে কয়জন পাইলাম? এখানে পাইলাম 2 জন, এখানে পাইলাম একজন, 3 জন। 7 জনের মধ্যে 3 জন পেয়ে গেলাম। দেখো ছোট্ট ভাই এবং ছোট্ট আপুরা, এই যে 10 নাম্বার সেক্টর যেটা ছিল অনিয়মিত সেক্টর, আমরা কিছুক্ষণ আগে পড়লাম 10 নাম্বার সেক্টরটা অনিয়মিত সেক্টর ছিল। এটা হচ্ছে নৌ সেক্টর ছিল। তো নৌ সেক্টরে কোন বাহিনী থাকবে? বিমান নৌবাহিনী থাকবে। তাহলে রুহুল আমিন, রুহুল আমিন কোন বাহিনী? রুহুল আমিন কোন বাহিনী ভাইয়া? এটা নৌবাহিনী। কয়জন পাইলাম? 4 জন। বাকি যে 3 জন ছিল, বাকি 3 জন কে কে ছিল জানার দরকার নাই। এই বাকি 3 জন ছিল সেনাবাহিনী। আপনারা জেনেও গেছেন, জানার দরকার নাই এটা কথা ভুল। আপনারা অলরেডি জেনে গেছেন কে কোন বাহিনীর ছিল, কে কোন সেক্টরে যুদ্ধ করে, 7 জন বীরশ্রেষ্ঠ কে কে। এইটা কারো কোনো সমস্যা আছে কি না? হ্যাঁ কি না? এভাবে যদি পড়েন আপনাকে চান্স কেউ আটকাতে পারবে না। ঐশ্বর্য ঢালি বলেছো না? কি না? মিমি বলেছো নাই? ক্লিয়ার কিনা এটা বলো। এই না নাই এটা শুনতে কেমন যেন লাগে। সর্ব প্রবলেম নাই। সাবা ক্লিয়ার, টুকটুকি ক্লিয়ার, সর্ব ক্লিয়ার, ঐশ্বর্য ক্লিয়ার। এরপরে মিমি ক্লিয়ার, তারপরে হচ্ছে রিম্পা সাহা, সিদ্রাতুল কুবরা, রাফি, মেধা, তামিম, তারপরে অদ্রি ক্লিয়ার, তাপসী ক্লিয়ার, আবু হানিফ ক্লিয়ার, উম্মে হাবিবা, বুশরা, তারপরে মৌমিতা, ওহ কত নাম, রাইসা, ওকে। তারপরে চক্রবর্তী ক্লিয়ার। তার মানে এটায় আর কারো কোনো সমস্যা নাই, তাই না? এটায় আর কারো কোনো সমস্যা নাই। যদি এখান থেকে প্রশ্ন চলে আসে,
প্রশ্ন আসার সময়, বীর চেষ্টা তো কোনো অপরাধ করে নাই, এরা কোন আওয়ামী লীগও কোনোদিন করে নাই, এরা কোনোদিন বিএনপিও করে নাই, এরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে নিজেকে দেশের জন্য বিলিয়ে দিয়ে গিয়েছে। এবং এদের জন্মস্থান এবং মৃত্যু স্থান, কোথায় মারা গেছে, কোথায় সমাধি করা হয়েছে, এইগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো আপনাকে পড়ে নিতে হবে, পড়ে নিতে হবে, পড়ে নিতে হবে। বুঝতে পারতেছেন আমার কথা? ওকে, এরপরে আসেন, এরপরে আসেন, আমাদের তো আরো অনেক বাকি আছে, চলেন আমরা একটু ধীরে ধীরে শিখি। আমাদের আজকের লেকচারে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে জন্ম হয়, কি বর্তমান উপাচার্যকে, এগুলো তো আপনাকে, আপনি যখন যে বিশ্ববিদ্যালয়, জাস্ট একটু টেকনিক শেখাই, আপনি যখন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবেন, আপনাকে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ভাস্কর্য আছে, ধরে নিলাম একটা বললাম, স্বোপার্জিত, স্বোপার্জিত স্বাধীনতা। এই ভাস্কর্যটার স্থপতি বা ভাস্করকে বলেন তো? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাস্কর্য। এই ভাস্কর্যটার ভাস্করকে, একজন মানুষ উত্তর করেন তো দেখি, পারেন না? ও মাই গডনেস, সবাই উত্তর করতেছে, শামীম শিকদার। কোন শিকদার? শামীম শিকদার। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন আর একটা দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন আর একটা দিলাম, সেটার নাম দিলাম হচ্ছে ধরেন কি দিব, দোয়েল চত্বর, একদম কার্জনের সামনে দোয়েল চত্বর। এই ভাস্কর্যটার ভাস্করকে বলেন তো? এই ভাস্কর্যটার ভাস্করকে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, বলেন। আজিজুল জলিল পাশা, ইয়েস, আজিজুল জলিল পাশা। তো আমরা কি করব, আগেই না, এই যে বলা হয়েছে যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়ার জন্য, বাট আমরা কি করব, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাব, ধরেন আমি, আপনি বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে গেলাম, কোথায়? বিউপিতে। আজকের থেকে আমার বিউপি সম্পর্কে জানার কোনো দরকার নাই, বিউপিতে যেদিন পরীক্ষা দিতে যাব তার 2 দিন কিংবা 1 দিন আগে আমি এই বিউপি সম্পর্কে জেনে যাব, বিউপিতে বর্তমান ভাইস চ্যান্সেলর কে, ভিসি কে। চ্যান্সেলর তো সব রাষ্ট্রপতি হয়, ভাইস চ্যান্সেলর কে, বিউপিতে মানে এই যে এই বিষয়গুলো আমরা পড়ে যাওয়ার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়। ধরেন আপনাকে আরেকটা প্রশ্ন করলাম, প্রশ্নটা হচ্ছে এমন যে সং সপ্তক, সং সপ্তক, এই ভাস্কর্যটার ভাস্করকে উত্তর করতে পারবেন? এই ভাস্কর্যটার ভাস্করকে, এই ভাস্কর্যটার ভাস্করকে, সংসপ্তক। আবার এই প্রশ্নটাও করলাম, এই সংসপ্তকটা কোথায় অবস্থিত? বলেন কোথায় অবস্থিত? ভাস্কর আপনার এত কঠিন প্রশ্নের উত্তর করা লাগবে না। সংসপ্তক যেটা বললাম, এই সংসপ্তকটার কোথায় অবস্থিত? সংসপ্তক কোথায় অবস্থিত বলতে পারেন? হ্যাঁ, হামিদুজ্জামান, ইয়েস, হামিদুজ্জামান, ইয়েস, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যখন আমি আপনি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে যাব, জাহাঙ্গীরনগরে কয়টা ভাস্কর্য আছে, এই এই জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলর কে, জাহাঙ্গীরনগর কত সালে তৈরি হয়, জাহাঙ্গীরনগরের মানে প্রথম নাম কি ছিল, কয়টা বিভাগ নিয়ে যাত্রা শুরু করে, তখন আমরা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো। আজকে আপনাকে জেনে লাভ নাই, সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো মনে রাখা অনেক কঠিন। তো আপনারা চেষ্টা করবেন যে এইভাবে পড়ার, যে যখন যেটা উম, মানে যেখানে আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি তখন সেটা সম্পর্কে পড়বেন। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? এরপরে আপনারা চলে আসেন 52 ভাষা আন্দোলনে, এতটুকু ক্লিয়ার কিনা? আমার কথাগুলো আপনারা ক্লিয়ার কিনা, হ্যাঁ কিনা? সবাই একটু জানান যে আমার কথাগুলো ক্লিয়ার কিনা। ভালো আইডিয়া। তো আমি কি আপনার সাথে খারাপ আইডিয়া শেয়ার করব, সাবা? আমি কি আপনার সাথে খারাপ আইডিয়া শেয়ার করব? তো এই যে ভাষা আন্দোলন, এটা যখন আমরা জাতীয় স্মৃতিসৌধ পড়ি, একদম প্রথমে আমরা জাতীয় স্মৃতিসৌধ পড়েছিলাম,
এই জাতীয় স্মৃতিসৌধের প্রথম যে প্রথম যে স্তম্ভ বা ফলক ছিল, সেটা কি নিয়ে আলোচনা করা ছিল বলেন তো? যে প্রথম যে ফলকটা পড়েছিলাম, এই ফলকটা কি নিয়ে আলোচনা করা ছিল একটু বলেন তো আপনারা? ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করা ছিল। এবং সর্বশেষ যে 7 নাম্বার ফলকটা পড়েছিলাম, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা ছিল। আমরা 7 নাম্বারটা একদম নিখুঁত ভাবে পড়ার চেষ্টা করেছি। এখন আসেন এই 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলন। তো এই 52 সালের ভাষা আন্দোলনের প্রথমে যে বিষয়টা উঠে আসে বা যে প্রেক্ষাপটটা উঠে আসে, সেটা হচ্ছে 1948 সালের একটা কাহিনী। 1948 সালে মনে করেন ফেব্রুয়ারি মাসের কথা। কত সাল? একটু মনোযোগ দিয়ে শোনেন। 1948 সালের কোন মাসের কথা? ফেব্রুয়ারি মাসের কথা। 1948 সালের যদি ফেব্রুয়ারি মাসের কথা বলি, ফেব্রুয়ারি মাসে করাচিতে, করাচি একটু আগে পড়েছিলাম না, করাচিতে মিনওয়ালি কারাগার, এই করাচিতে গণপরিষদের প্রথম অধিবেশন হচ্ছিল। কিসের? গণপরিষদের প্রথম অধিবেশন হচ্ছিল। প্রথম অধিবেশন। এভাবে অ্যারো দিয়ে দিয়েও মনে রাখতে পারেন, পুরো যদি মনে না রাখতে পারেন। তো 1948 সাল, তারপরে এরকম অ্যারো দিলেন করাচিতে গণপরিষদের প্রথম অধিবেশন হচ্ছিল। এই অধিবেশনে আমাদের এই পূর্ব বাংলার যিনি প্রতিনিধি ছিলেন, তার নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। তার নাম কি ছিল ভাইয়া? তার নাম ছিল হচ্ছে, এই সদস্য ছিলেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। এই ধীরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন যে উর্দুর পাশাপাশি, আচ্ছা গণপরিষদ কি? গণপরিষদ হচ্ছে, তোমাকে আমি যখন আমরা সংবিধানের ক্লাস করব, কিংবা তুমি যদি বেসিক ক্লাসটা আমার করে থাকো, তাহলে গণপরিষদ কি এটা সম্পর্কে ধারণা পেয়ে যাবা। এখন এটা নিয়ে আলোচনা না করে, তুমি যদি আমার বেসিক ক্লাসটা করে থাকো সাধারণ জ্ঞানের, পেয়ে যাবা। আর যদি নাও পেয়ে থাকো, এই লেকচারেও সংবিধান ক্লাসটা আছে, সেদিন তোমাকে আমি বিস্তারিত ভেঙে দিব ভাইয়া। হ্যাঁ, আজকে না আলোচনা করি, আজকে গণপরিষদ আলোচনা করতে গেলে তোমারও মাথা ঘুরবে, এবং এটা অনেক বিস্তারিত আলোচনা। তো এই ধীরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন উর্দুর পাশাপাশি, মানে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য একটা প্রস্তাব দিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান। এই লিয়াকত আলী খান কি করেছিল? এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। তাইলে ভাষা আন্দোলনটা কিভাবে একদম শুরু হয়? 1948 সালের ফেব্রুয়ারি মাসে করাচিতে প্রথমবারের মতো গণপরিষদের অধিবেশন হচ্ছিল। এই অধিবেশনে আমাদের এই পূর্ব বাংলার গণপরিষদের সদস্য ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। এই ধীরেন্দ্রনাথ দত্ত এই বলেছিল যে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হোক। কিন্তু সেই সময় লিয়াকত আলী খান, তৎকালীন প্রধানমন্ত্রী, বলেছিলেন যে না, এই প্রস্তাবটা তিনি পুরোপুরি নাকচ করে দিয়েছিলেন। এবং এই যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন নিয়ে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে, ভাষা আন্দোলন নিয়ে যে সংগঠনটা গড়ে ওঠে, সেটা হচ্ছে তমুদ্দিন মজলিস। কোন সংগঠন গড়ে ওঠে? তমুদ্দুন মজলিস। এই তমুদ্দিন মজলিস গঠন করা হয় 1947 সালে। কত সালে? 1947 সালে। তারিখ যদি জিজ্ঞেস করা হয়, উত্তর হবে 1 সেপ্টেম্বর। কত তারিখ? 1 সেপ্টেম্বর 1947 সাল। 1 সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দিন মজলিসটা গঠন করা হয়। এবং এই তমুদ্দিন মজলিসের স্রষ্টা ছিল অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক কাশেম ছিল, অধ্যাপক আবুল কাশেম। এই আবুল কাশেম এই বেচারা কি ছিল জানেন? এই আবুল কাশেম এই বেচারা ছিল ডিউর, মানে ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আপনার স্বপ্ন দেখেন, সেই ঢাকা ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের প্রফেসর ছিলেন এই অধ্যাপক আবুল কাশেম। কি ছিলেন? প্রফেসর ছিলেন এই অধ্যাপক আবুল কাশেম। এরপরে গঠন করা হয় হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কি গঠন করা হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। শোনেন ভাইয়া, এইখানে কিছু বিষয় আছে যে, দেখেন, এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আবার আসতে পারে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই যে বিষয়গুলো, এগুলোর তারিখ কিন্তু এক না। আবার থাকতে পারে ধরেন সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই তারিখগুলো আলাদা। এই তারিখগুলো আমাদের আলাদা আলাদা করে মনে রাখতে হবে। এগুলো আমাদের কেমনে মনে রাখতে হবে? আলাদা আলাদা করে মনে রাখতে হবে। ধরেন, এই যে আমি যদি বলি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠন করা হয়, কয়জন উত্তর করতে পারবেন? কেউ উত্তর করতে পারবেন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ভাষার জন্য যে সংগ্রাম পরিষদ, হ্যাঁ 1948 সাল বলেছেন না। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর 1947 সালে, সেপ্টেম্বরের পরের মাস অক্টোবর। মনে থাকবে? এরপরে আপনাকে যদি প্রশ্ন করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তখন হবে 2রা মার্চ 1948 সাল। কত তারিখ? 2রা মার্চ 1948 সাল। এরপরে যদি বলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এইটা গঠন করা হয় 31 জানুয়ারি 1952 সাল। কত জানুয়ারি? 31 জানুয়ারি 1952 সাল। মনে থাকবে এগুলো? তো এই যে আলাদা আলাদা করে আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি ওই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আপনি যদি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আপনি যদি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এক দাড়ি পাল্লায় মেপে ফেলেন, মানে একটা জিনিস মনে করেন, তাইলে আপনি ডুবে আছেন সেই বোকার সাগরে। আপনাকে এই যে অনলাইনের ভাইয়ারা পড়াচ্ছিল কি, আপনাকে পড়াচ্ছিল 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আর হচ্ছে কি ভাইয়া, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আর কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার সেম জিনিস। সেই ভাইয়ার কিন্তু বাজারে বইও আছে, আপনারাই কিনবেন। তো এই সেম জিনিস পড়াচ্ছিল। আপনি যদি এটাকে সেম মনে করেন, তাইলে আপনি আপনার মানে আপনি যদি এটাকে সেম মনে করেন, তাহলে আপনার মানে এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যদি সেম মনে করেন, তাইলে এটাকেও সেম মনেই করতে হবে আপনার। কথা বুঝতে পারছেন আমার? পড়াশোনাটা এত কঠিন না, আবার এত সহজও না। কথা ক্লিয়ার কিনা? যারা আমার ক্লাস নিয়মিত করেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, আই নো। আর যারা ক্লাস হঠাৎ হঠাৎ একদিন এসে করেন, ক্লিয়ার? ওকে। আর কারো কোনো সমস্যা এই জায়গা থেকে? আচ্ছা, আপনাদের আপনাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে। এই যে ভাষা আন্দোলন, 1952-এর ভাষা আন্দোলন, আপনারা জানেন, আপনারা যখন জাহাঙ্গীরনগরে ভাষা আন্দোলন মানে পরীক্ষা দিয়ে যাবেন, আমি সবগুলো আর কি মনে করতাম। পড়াশোনা কঠিন না ভাইয়া, কিন্তু আমাদের 12 বছরের পড়াশোনায় তেমন ভালো ছিল না। যা শেখানো দরকার সেসব কিছুই শেখানো হয়নি ভালো করে, হাহারে। হ্যাঁ, অনেক জায়গায় এরকম হতে পারে। তো সে 12 বছরে যা শিখেন নাই, 12 বছরে যা শিখেন নাই, এই অ্যাডমিশনের 3 মাসে তার চেয়ে বেশি শিখেছেন। এটা মনে হয় কি বেশি শিখেছেন, কিংবা আপনি বাস্তবতা বুঝতে পেরেছেন, এরকম কিছু মনে হয় আপনাদেরকে? আপনাদেরকে এরকম কিছু মনে হয় যে মিমি আপনি একটা ভালো কথা বলেছেন, হ্যাঁ অনেক শিখেছি? তো 12 বছরে যা শিখেন নাই, এই 3 মাসে বেশি শিখেছেন এবং বাস্তবতা শিখেছেন। কথায় ভুল আছে কোনো? জি ভাইয়া, ইয়েস। এটা আমারও মনে হয়েছিল অ্যাডমিশন টাইমে, যে আমি এতদিন কি পড়লাম, আমি কি পড়লাম এতদিন। বাট অ্যাডমিশন টাইমে এসে আমি মনে হচ্ছিল যে আমি অনেক কিছু শিখেছি, আমি অনেক কিছু জেনেছি, এরকম মনে হচ্ছিল আমারও। হ্যাঁ, সাবাও ভাই, অনেক কিছু শিখেছি। হুম। তামিম বলেছো, জি ভাইয়া, কথা সত্য, এটাই সত্য, এটাই সত্য। যদি আমরা এই বাস্তবতাটা আরো আগে বুঝতাম, আরো আগে থেকে যদি প্রস্তুতি নেওয়া শুরু করতাম, আরো আগে থেকে যদি শেখা শুরু করতাম, তাইলে আমাদের মনে হয় আরো ভালো হইতো, তাই না? আগে ভুল শিখতাম। ওকে। তো দেখো ভাইয়া, আর একটা জিনিস তোমরা জানো, আহ, যা এই যে আমি বলছি ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন থেকে আরেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়ে থাকে প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে জেউতে। কেন জাহাঙ্গীরনগরেতে প্রচুর প্রশ্ন হয়ে থাকে? কারণ আমার এই বিশ্ববিদ্যালয়ে সালাম বরকত নামে একটা হল আছে। এই বিশ্ববিদ্যালয়ে রফিক জব্বার নামে একটা হল আছে। তো এই জন্য যেখানে যা সেখানে তা।
তুমি যদি 69-এর গণ অভ্যুত্থান থেকে, আপনি আগে ভুল শিখতাম, আচ্ছা, তুমি যদি 69-এর গণ অভ্যুত্থানটা দেখো, 69-এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল ডক্টর শামসুজ্জোহা। এই শামসুজ্জোহা ছিলেন আরইউ, রাজশাহী ইউনিভার্সিটির প্রক্টর। তিনি ছাত্রদের সেভ করতে গিয়ে নিজে নিজে মারা যান। দেখো, এই বিশ্ববিদ্যালয়ে এই শামসুজ্জোহা নিয়ে প্রশ্ন হয় না এমন কোনো বছর নাই, হঠাৎ 1-2 বছর মিট যায়। আবার এই সালাম বরকত, রফিক জব্বার, এই রিলেটেড প্রশ্ন জাহাঙ্গীরনগরে প্রচুর হয়। তো আপনারা সাধারণ জ্ঞানটাকে শুধু শিখবেন না, মুখস্থ করবেন না, আপনি একটু রিলেট করার চেষ্টা করবেন। আপনি কোশ্চেন ব্যাংক দেখবেন, আপনি কোশ্চেন ব্যাংক পড়বেন। কোশ্চেন ব্যাংক পড়ে আপনি শিখবেন, আপনি জানবেন কি কোন বিশ্ববিদ্যালয় প্রশ্নগুলো আগে এত ভালো করে কখনো বোঝানো হয়নি। আচ্ছা, কোন বিশ্ববিদ্যালয় কিভাবে কি ধরনের প্রশ্ন করতেছে, আমি যা পড়তেছি সেই জিনিসগুলো আমার বিশ্ববিদ্যালয়ে কোনো কাজে লাগবে কিনা, এটা কিন্তু আপনি নিজেই যাচাই করতে পারেন। কোনো ভাইয়ের মিষ্টি কথার বুলি শুনে না, আপনি কোশ্চেন ব্যাংক যাচাই করে বুঝতে পারেন যে আমি যা পড়তেছি, ভাই যা বোঝাচ্ছে বা শেখাচ্ছে, সেটা কি আদৌ আমার কাজে লাগবে। আপনি এটা কেমনে জানতে পারবেন? সেই বিশ্ববিদ্যালয় বিগত 20 বছরের কোশ্চেন সলভ করে আপনি এটা জানতে পারবেন। আদারওয়াইজ আপনি জানতে পারবেন না। কারণ আপনি দেখবেন অনলাইনে বিভিন্ন ভাই, মানে আজকে এক সিলেবাস দিচ্ছে, অন্য ভাই আর এক সিলেবাস দিচ্ছে, এতে আপনি আরো বিভ্রান্ত হয়ে যাবেন। আরে ভাই, আপনি তো এখন বড় হয়েছেন, আপনি বাস্তবতা শিখেছেন, কেন আপনি ভাইদের সাজেশন, ভাইদের সিলেবাস নিতে যাবেন? আপনার কোনো সাজেশন দরকার নাই। আপনি নিজে নিজের সাজেশন, আপনি যদি নিজের কোশ্চেন ব্যাংক নিজে সলভ করেন, বিগত 20 বছর, 20 বছর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করে ফেলেন। আপনি জাহাঙ্গীরনগরে 20 বছরের কোশ্চেন সলভ করেন, আপনি রাজশাহীর করেন, আপনি চট্টগ্রামের করেন, আপনাকে কোনো সাজেশন দরকার হবে না আপনার। এখন সব বোঝা যায়, প্রশ্ন অ্যানালাইজ করলে আমরা কি কি ঘাটতি আছে সব বোঝা যায়। ইয়েস, এটা ভালো কথা বলেছো মিমি, এইটা ভালো কথা বলেছো, এটা চমৎকার একটা কথা বলেছো। আচ্ছা দেখো, তোমাদের প্র্যাকটিস পর্ব, তোমাদের শীট যেটা, তোমাদের এই প্র্যাকটিস পর্বে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। তার মধ্যে দেখো কিছু প্রশ্ন আমি তোমাদের বলি, একটু উত্তর করার চেষ্টা করো। আমি তোমাদের শীট দেখে দেখে, তোমাদের শীট নিলাম, শীট দেখে দেখে একটু বলবো, কারণ শীট আমি এখন পর্যন্ত শীট থেকে কোনো হরফও পড়িয়ে নেই, এত বছর আমাদের শুধু মুখস্থ করানো হয়েছে, তাও সিলেবাস ওকে। তো দেখো, প্রথম প্রশ্নটা বলা হয়েছে, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? আহ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? আমি অপশন দিই। অপশন দেই হচ্ছে, দুইটা অপশন দেই, হ্যাঁ। অপশন দেই হচ্ছে লিয়াকত আলী খান, আর একটা অপশন দিলাম ধরেন, আর একটা অপশন দিলাম হচ্ছে খাজা নাজিমুদ্দিন। কোনটা হবে? উত্তর কোনটা হবে? খাজা নাজিমুদ্দিন। লিয়াকত আলী খান না ভাইয়া। লিয়াকত আলী খান 1948 সালে যখন ওই যে গণপরিষদের প্রথম অধিবেশন হয়, তখন এই লিয়াকত আলী খান ছিল প্রধানমন্ত্রী। বাট যখন ভাষা আন্দোলন হয়, তখন প্রধানমন্ত্রী ছিল এই খাজা নাজিমুদ্দিন, মনে থাকবে। খ নাম্বার, খ হবে উত্তর, কি হবে? খাজা নাজিমুদ্দিন। আচ্ছা, এরপরে আছে তমুদ্দিন মজলিস, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালের 1 সেপ্টেম্বর। এই তমুদ্দিন মজলিস আপনার ক্লাস করে কোশ্চেন ব্যাংক করলে নির্ভুল উত্তর করতে পারি। আচ্ছা রাফি, এই যে তমুদ্দিন মজলিস, এই তমুদ্দিন মজলিস বলেছে, এই তমুদ্দিন মজলিস কি ছিল? একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, না একটা সামাজিক প্রতিষ্ঠান, না রাজনৈতিক প্রতিষ্ঠান, না দাতব্য প্রতিষ্ঠান? আপনারা সবাই জানেন যে এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। পরে ভাষা আন্দোলনের জন্য এই প্রতিষ্ঠানটা কাজ করে। এই প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিল? এই প্রতিষ্ঠানের স্রষ্টা ছিল অধ্যাপক আবুল কাশেম, যিনি, এই অধ্যাপক আবুল কাশেম যিনি, যিনি কি ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের একজন প্রফেসর ছিলেন এই অধ্যাপক আবুল কাশেম। এই তমুদ্দিন মসজিদ থেকে একটা কিন্তু আহ আচ্ছা, এটা না আলোচনা করি এখন, কারণ এতটা দরকার নাই। এরপরে আসেন, এরপরে দেখেন, আহ এরপরে প্রশ্ন ছিল, পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? আরেকবার শোনেন। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? এই যে একটু আগে পড়লাম, কত সালে ভাইয়া, কোন মাসে বলেন তো? এসব বাদ, কত সালে? 1948 সালে, মিমি বলে দিয়েছে। কোন মাসে দাবি জানিয়েছিল এটাও বলেন। আপনার এখন মুখস্থ হয়েছে কিনা এটা বলেন।
আপনি এতদিন মুখস্থ ছিল কিনা আই ডোন্ট নো, বাট এখন মুখস্থ হয়েছে কিনা কিনা। কোন মাস কোন শহরে হয়েছিল অধিবেশনটা? 1948 সালে। কোন মাসে এটা বলেন? কোন মাসে? প্রশ্নে যাকে না থাকে, আমরা বিস্তারিত জানবো কোন মাসে, বলেন তো। 1948 সাল, আমি তো এতক্ষণ বললাম। এখন যদি বলা হয় কোন মাসে, আমি একটু আগে বলেছি না, করাচি শহরে, এটাও জানলাম, বাট মাসটা কোনটা ছিল? এই যে গণপরিষদের প্রথম অধিবেশন ছিল কোন মাসে ছিল? কোন মাসে ছিল? ফেব্রুয়ারি মাসে ছিল, ইয়েস। এই হচ্ছে ফেব্রুয়ারি মাসে ছিল। আচ্ছা, এরপরে আসেন। এরপরে আসেন, মুক্তিযুদ্ধ থেকে কিছু প্রশ্ন দিছে আপনাদের, দেখেন। আমি একটু আলোচনা করি সেগুলা। দেখেন, একটু প্রশ্ন করি, একটু উত্তর দেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে তুলে ধরেন কারা কারা? জর্জ হ্যারিসন, ইটস ওকে, এটা উত্তর হবে। সাইমন রিংস, হ্যাঁ, ইনি একজন সাংবাদিক ছিলেন। পণ্ডিত রবিশঙ্কর, এও হবে। এবং লাস্টের অপশন দিচ্ছে এদের সবাই, তাহলে কি এদের সবাই হবে না? সবাই হবে, হ্যাঁ। এরপরে দেখেন, 2 নাম্বার প্রশ্নটা বলা হয়েছে, বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের সময় কতজন নারী তাদের অবদানের জন্য বীর প্রতীক উপাধি পায়? কতজন নারী? এটার কোনো অপশন মনে হয় না দরকার আছে, কারণ আপনারা যেভাবে পড়েছেন আজকের ক্লাসে, তো মনে হচ্ছে না এই কতজন নারী, কতজন নারী বীর প্রতীক উপাধি পায়, এইটা আপনার মুখস্থ করা দরকার আছে। 2 জন। এই শূন্য শূন্য কেন ভাইয়া? 2 জন নারী, একটা হচ্ছে সেতারা বেগম, আর একটা হচ্ছে তারামন বিবি। সেতারা বেগম, আর একটা তারামন বিবি। এই সেতারা বেগম ছিল কিন্তু একজন ডাক্তার। তিনি ঢাকায় কিন্তু ছিল, ইনি 2 নাম্বার সেক্টর অধীনে যুদ্ধ করে। আর একজন পাওয়ার কথা ছিল, বা পাইলে ভালো হতো, সেটা হচ্ছে কি, খাসিয়া সম্প্রদায়ের একজন ছিল, নাম কি মহিলা? কাকন বিবি, মনে আছে এর কথা? কাকন বিবি মুক্তিযুদ্ধের সময় অসামান্য অবদান রেখেছিলেন, এই কাকন বিবি। যিনি কি সম্প্রদায়ের ছিলেন? খাসিয়া সম্প্রদায়ের ছিলেন। মনে আছে এগুলো? একটা প্রশ্ন পড়তে গিয়ে আপনি অনেক কিছু রিলেট করতে পারবেন, আপনি অনেক কিছু রিলেট করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন আমার কথা? ওকে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? এটাও আপনার প্র্যাকটিসের মধ্যে দিছে। এটা কি আপনার জানতো ভাই? একটু বলবেন। কাকন বিবি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের, মুক্তিযুদ্ধের সময় তিনি অসামান্য অবদান রাখেন, প্রচুর অবদান রাখেন। তো এই তো, তেমন কিছু না। হ্যাঁ, তারামন বিবি 11 নাম্বার সেক্টরে। তো এই যে কাকন বিবি, এটা তো গেল। এরপরে দেখেন দিছে হচ্ছে, ঢাকা কয় নাম্বার সেক্টর অধীনে ছিল? বলতেছে 2 নাম্বার সেক্টরের অধীনে ছিল, ইয়েস। ঢাকা ছিল 2 নাম্বার সেক্টরের অধীনে। এই রকম প্রশ্ন আসলে আপনি কি করবেন? এবং লাস্ট, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটা? দ্বিতীয় দেশ জিজ্ঞেস করেছে। দ্বিতীয় দেশ ইন্ডিয়া, ইয়েস। দ্বিতীয় দেশ ইন্ডিয়া। তো এই রকম প্রশ্ন যদি আপনাকে করে, আপনি কি করবেন বলেন তো? আপনি পারবেন? জাস্ট একটু বলেন। এই যে প্র্যাকটিস যে প্রশ্নগুলো ছিল, প্র্যাকটিস প্রশ্নে আপনার কোনোটাই সমস্যা হয়েছে এই ক্লাস করার পরে? মানে যে যতটুকু আমরা পড়েছি, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? সবার আগে অ্যান্সার করবো ইনশাল্লাহ। এখন আপনার কাজ কি? আপনি তো নোট করেছেন, ভাইয়ার নোটটা একটু পড়বেন, পাশাপাশি আপনি কি করবেন ভাইয়া? ভাইয়ার নোট পড়ার পাশাপাশি আপনি বা একটা বই পড়বেন। জাহাং, সরি, একটা কি পড়বেন? একটা বই পড়বেন। সেই বইটা খুব ভালো করে চমৎকার ভাবে, এই বিষয়ের উপর একটা বই পড়বেন। পড়ার পরে আপনি বইতে যত এমসিকিউ আছে সেইটা সলভ করেন। এরপরে কোশ্চেন ব্যাংকে মুক্তিযুদ্ধ রিলেটেড যত প্রশ্ন, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সলভ করে ফেলেন ইনশাল্লাহ। আপনি এখান থেকে প্রশ্ন আসলে আপনি সবচেয়ে ভালো করতে পারবেন। আমার কথা ক্লিয়ার, হ্যাঁ কিনা? জাস্ট একটু এইটুকু আমাকে জানাবেন যে পুরো বিষয়টা আজকে ক্লিয়ার হয়েছেন কিনা। জানালে আজকের মতো আমরা শেষ করে দেবো। একটু জানাবেন কাইন্ডলি সবাই। সবাই একটু কাইন্ডলি জানাবেন যে একদম ক্লিয়ার কিনা, পানির মতো ক্লিয়ার কিনা। ওকে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ডিয়ার ভাইয়া। ওকে। না, ক্লিয়ার ভাইয়া, ওকে। এখান থেকে দূরে দেখা যাচ্ছে, ইয়েস ভাইয়া, ফুল ক্লিয়ার। ওকে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোন বই পড়বো ভাইয়া? আপনার যে বই পড়তে মনে চায় সে বই পড়বেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইলো। চমৎকার ওয়েতে পড়াশোনা করুন। আসসালামু আলাইকুম।